হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে চ্যাপ্টারটা চলছিল সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বা বলতে পারো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এই টপিকের আজকে আমরা সেকেন্ড ক্লাস করাবো। আগের ক্লাসে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের যে বেসিক কনসেপ্ট সেটা ক্লিয়ার করেছি, ঠিক আছে? তো আমি আগের ক্লাস থেকে অঙ্ক করাতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কেন করিনি? কেননা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে অঙ্কের পাশাপাশি আমাদের কিন্তু থিওরিও আসে। তো থিওরির কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে আমি থিওরিগুলো ভালো করে পড়ে বুঝতেও পারবো না, লিখতেও পারবো না। আর ওয়ার্কিং ক্যাপিটালের অঙ্ক তো টোটালি ফরম্যাট বেস অঙ্ক। কোনো স্টুডেন্ট কী করে পুরো ফরম্যাট মুখস্থ করে তারপর অঙ্ক করে, আর কোনো স্টুডেন্ট আছে ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করে। তো আমি তোমাদের বলবো ফরম্যাটগুলোকে ভালো করে বোঝার, ঠিক আছে? ভালো করে বুঝে তারপর অঙ্ক করো, মুখস্থ করে কোনো লাভ নেই। এরপরে ফিউচার স্টাডি যখন করবে তুমি যদি ব্যাপারগুলো যদি সব মুখস্থ করো, তো যদি সব রাট্টাফিকেশন করো তাহলে কোনো লাভ হবে না, ঠিক আছে? কোনো লাভ হবে না, তখন কিচ্ছু বুঝতে পারবে না। তো আজকে আমরা যেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে, আজকে সব প্র্যাকটিক্যাল ক্লাসই করাবো, আজকে কোনো থিওরি হবে না। আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করাবো সেটা হচ্ছে অপারেটিং সাইকেল। এর আর একটা নাম হচ্ছে তোমার মানি ব্লক পিরিয়ড অফ ওয়ার্কিং ক্যাপিটাল, আর একটা নাম হচ্ছে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। এই কনসেপ্টটা, এই থিওরিটিক্যাল কনসেপ্টটা আগে বোঝাবো জিনিসটা কি, তারপর আমরা অঙ্কে আসবো। এটার নাম কি? টপিকটার নাম দেখতে পাচ্ছ অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেল, একটা জিনিস মাথায় রাখো, অপারেটিং সাইকেল, আর একটা নাম ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, আর একটা নাম কি বললাম? মানি ব্লক পিরিয়ড অফ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বলছে। দেখবে সাইকেল মানে কি? চক্রাকারে ঘুরতে থাকবে, গোল আকারে ঘুরতে থাকবে। তো এটাও দেখতে পাচ্ছ, আমি এগুলো সব বোঝাবো। তো অপারেটিং সাইকেল জিনিসটা কি তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলছে অপারেটিং সাইকেল বলছে ইট ইজ আ টাইম ডিউরেশন, ঠিক আছে? ইট ইজ আ টাইম ডিউরেশন। এক্সামে কি লিখতে হবে সব বলে দেবো, এক্সামে কি লিখতে হবে, কিন্তু এখন ব্যাপারটা বুঝে নাও, কনসেপ্টটাকে বোঝো জিনিসটা কি। একবার বুঝতে পারলে নিজে থেকেই লিখতে পারবে। বলছে ইট ইজ আ টাইম ডিউরেশন। অপারেটিং সাইকেল জিনিসটা কি বলছে? অপারেটিং সাইকেল হচ্ছে একটা টাইম ডিউরেশন, একটা টাইম। কিসের টাইম? ফর কনভার্সন অফ ক্যাশ ইনটু ক্যাশ। অর্থাৎ আজকে ধরো বিজনেসে ধরো আমি 10,000 টাকা লাগিয়েছি, ওই 10,000 টাকা কত দিনে তুলতে পারবো সেই ডিউরেশনটাকেই বলছে অপারেটিং সাইকেল। আবার বলেইছি ব্যাপারটাকে ইন ডিটেলসে বুঝবো। আজকে ধরো ব্যবসায় ধরো আজকে আমি 10,000 টাকা লাগালাম, ওই 10,000 টাকা কত দিনে টাকাটা তুলতে পারবো, অর্থাৎ রোল হবে। তো 10,000 ব্যবসায় যখন টাকাটা লাগাবো ওই টাকাটা তো ব্যবসায় রোল হবে, ওই রোল হওয়ার পর কতদিনে ওই টাকাটা তুলতে পারবো, ওটাই হচ্ছে অপারেটিং সাইকেল। সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, যেটা আমি বলি মার্কার পেন। সাপোজ ধরো আমার একটা বিজনেসের মার্কার পেন, আমি ধরো অনেক মার্কার পেন তৈরি করতে চাই, আমি ধরো প্রচুর মার্কার পেন তৈরি করতে চাই। তো কি করতে হবে? তো মার্কার পেন তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? তোমাকে মার্কার পেন তৈরি করার জন্য মার্কার পেন তৈরি করতে যে সমস্ত কাঁচামাল লাগবে সেই সমস্ত কাঁচামাল কিনতে হবে। তো কাঁচামাল কিনতে বেশ কিছু খরচ হবে। এবার মার্কার পেনগুলো তৈরি করবে কে? নিশ্চয়ই কোনো ওয়ার্কম্যান, লেবাররা তৈরি করবে, ঠিক আছে? তার জন্য কিছু খরচ হবে, আবার যেখানে তৈরি করা হবে সেখানে আনুষঙ্গিক কিছু খরচ আছে। এই সমস্ত টোটাল খরচ করা হবে। সাপোজ মানলাম মার্কার পেন তৈরি করার জন্য আমি 20,000 টাকা লাগিয়েছি, 20,000 টাকা লাগিয়েছি। তার মানে এই 20,000 টাকা কত দিনে তুলতে পারবো, ওই টাইম পিরিয়ডটাকে বলছে অপারেটিং সাইকেল। ওই টাইম পিরিয়ডটাকে বলছে, অর্থাৎ আজকে আমি যত টাকা লাগাবো সেই টাকাটা কত দিনে রিকভার করতে পারবো, সেটাই হচ্ছে অপারেটিং সাইকেল। ব্যাপারটা বুঝতে হবে আমাকে, আজকে আমি 10,000 টাকা বা 20,000 টাকা লাগালাম, কতদিন পর ওই 20,000 টাকায় চলে আসবে, সেটাই হচ্ছে অপারেটিং সাইকেল। তো ব্যাপারটা বোঝাবো। ব্যাপারটা যদি বুঝতে হয় একটা এক্সাম্পলে চলে আসো। সাপোজ ধরো আমার একটা ফার্নিচারের দোকান আছে। কিসের দোকান আছে? ফার্নিচারের দোকান আছে। যেই ফার্নিচারের দোকানে আমি খুব নতুন ফার্নিচার তৈরি করি, ঠিক আছে? খুব নতুন খুব উন্নত মানের ফার্নিচারগুলো তৈরি করি। তো কী করতে হয়? ফার্নিচার তৈরি করতে গেলে আমার কী লাগবে? ফার্নিচার ব্যবসায় আমাকে প্রথমে দেখো, যে কোনো ব্যবসা করতে গেলে বিজনেসে তো ক্যাশ নিয়ে আসতেই হবে। তো ক্যাশ নিয়ে এসছি। আর একটা কথা, ফার্নিচার তৈরি করতে গেলে আমার কী লাগবে? স্যার ফার্নিচার তৈরি করতে গেলে কাঠ লাগবে, অর্থাৎ আমাকে মার্কেট থেকে কাঠ পারচেস করতে হবে, উড পারচেস করতে হবে। তা আমরা কাদের থেকে পারচেস করি? সাপ্লায়ার থেকে, অর্থাৎ কাঠ যারা সাপ্লাই করে তাদের থেকে পারচেস করব, ঠিক আছে?
তাদের থেকে কাঠ পারচেস করবো। তাহলে সাপোজ ধরো যাদের থেকে কাঠ পারচেস করছি তাদের কাছে চলে গেলাম, গিয়ে বললাম আমার কাঠ লাগবে, আমি ফার্নিচারের বিজনেস করছি, আমার কাঠ লাগবে। তো আমি হয় গিয়ে বলতে পারি, আদারওয়াইজ আমি ফোনে বলতে পারি। তো আমি যে তাদের কাছে গিয়ে বলি বা ফোনে বলি, তাদের কাছে যদি কাঠ না থাকে তারা আমাকে দেবে কি করে? তাহলে ওরা আমাকে কিছুটা টাইম চেয়ে নেবে, বলবে স্যার আপনাদের কাঠটা দিতে বেশ কিছুদিন টাইম লাগবে। ঠিক আছে, বেশ কিছুদিন টাইম লাগবে, কাঠটা বেশ কিছু টাইম লাগবে। এবার ধরো ওরা 10 দিনের মধ্যে ধরো কাঠটা আমাকে পৌঁছে দিল, তা কাঠটা আমি কোথায় রাখবো? কাঠটা আমি রাখবো আমার গোডাউনে, মানে স্টোর করবো, কাঠটাকে স্টোর করবো। বলছি স্যার কাঠটা স্টোর করবেন কেন? আপনি ফার্নিচার তৈরি করবেন না? আরে আমার তো ফার্নিচার তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে, প্রোডাকশন ম্যানেজার যতক্ষণ না আমাকে ফোন করে বলবে কাঠ দেওয়ার জন্য, আমি কেন কাঠ দেবো? আমি যদি কাঠ দিয়েই দিই, কাঠটা কিনে এনে সাপ্লায়ার থেকে কাঠটা কিনে এনে যখন কাঠটা যদি ওকে দিয়েই দিই, তাহলে ওর কাছেও তো কাঠটাই পড়ে থাকবে, কারণ ওর কাছে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল আছে, আমি কেন দেবো কাঠটা? তাহলে কাঠটা কি করতে হবে? কাঠটা আমার গোডাউনে স্টোর করতে হবে। তার মানে গোডাউনে স্টোর করবো মানে টাকাটা আমার আটকে রইলো। এবার ওই প্রোডাকশন ম্যানেজার যখন আমাকে ফোন করে বলবে স্যার কাঠ শেষ হয়ে গেছে, আপনি ম্যাটেরিয়াল মানে কাঠ পাঠান, তা আমি ওকে কাঠ পাঠাবো। এবার কাঠটা পাঠাবো, ও কাঠটাকে কাটবে, কাঠটাকে পালিশ করবে, ঠিক আছে, কাঠের মধ্যে পেরেক পুঁতবে, তারপর ফিনিশিং টাচ দেবে। এটা করতে বেশ কিছু সময় লাগবে, অর্থাৎ ওই কাঠ থেকে ফার্নিচার তৈরি করতে ওকে বেশ কিছুদিন সময় লাগবে। ঠিক আছে, তো মানলাম কাঠ থেকে ফার্নিচারটা তৈরি হয়ে গেলে কোথায় পাঠাবে? ওটা স্টোরে পাঠাবে, স্টোর না কি বলবো, শপে পাঠাবে, শপ, দোকান, শোরুমে পাঠাবে। তা শোরুমে যখন কাঠ মানে ফার্নিচারটা যখন শোরুমে পাঠাবে, ফার্নিচারটা শোরুমে পাঠানোর সঙ্গে সঙ্গে কি ফার্নিচার বেচা হয়ে যাবে? ফার্নিচারটা শোরুমে পাঠাবে, কাস্টমার আসবে, দেখবে, পছন্দ হবে। বা আমি আজকে শোরুমে ফার্নিচারটা রাখলাম, তা আজকেই ফার্নিচার বেচা হবে এমন কোনো কথা আছে? কি করে বেচা হবে স্যার? এখন লকডাউন পিরিয়ড, দোকানে কাস্টমার আসছেই না, তাহলে ফার্নিচারটা পড়ে রইলো। 10 দিন 15 দিন পর কাস্টমার আসলো, দেখে পছন্দ হলো, তারপর ও নিয়ে গেল। তা কাস্টমার যে সঙ্গে সঙ্গে যে ফার্নিচার নেবে, সঙ্গে সঙ্গে পেমেন্ট করবে, এমন কি গ্যারান্টি আছে? এমন তো কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ কাস্টমার তো আমার থেকে ধারেও কিনতে পারে, কাস্টমার তো বলতে পারে যে স্যার আপনার থেকে ফার্নিচারটা আজকে নিয়ে যাচ্ছি, আমি আজ থেকে 2 মাস পর পেমেন্ট করবো। তাহলে এই কাজগুলো করতে তো অনেকটা টাইম লাগছে, তারপর কাস্টমার 2 মাস পর টাকা দেবে, তারপর আমার হাতে টাকা আসবে। তার মানে আমি ক্যাশ টাকা প্রথমে ইনভেস্ট করেছিলাম, তারপর ঘুরে 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 টাকাটা আসলো। এটা করতে টোটাল কতদিন সময় লাগছে? এটাকেই বলে অপারেটিং সাইকেল। খুব ডিটেলসে বুঝবো, আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। তো আমার কাছে আমি দুটো কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি। যদি আমি আমার সাপ্লায়ার থেকে যদি ম্যাটেরিয়াল যদি ক্যাশে কিনি তাহলে কি হবে, আর যদি ধারে কিনি তাহলে কি হবে, দুটো কনসেপ্ট বোঝাবো। খুব ইজি জিনিস, বোঝার চেষ্টা করো। এটা লেখা আছে ক্যাশ। বিজনেস শুরু করার সময় ক্যাশ নিয়ে এসছি। এবার ক্যাশ নিয়ে এসছি, আমি তো কোনো একটা প্রোডাক্ট তৈরি করবো, প্রোডাক্ট তৈরি করতে গেলে আমাকে ম্যাটেরিয়াল কিনতে হবে। তো ধরো আমি ক্যাশ টাকা দিয়ে ম্যাটেরিয়াল কিনলাম, তো ম্যাটেরিয়াল কিনে কোথায় রাখবো? আমার স্টোরে রাখবো, কারণ যতক্ষণ না পর্যন্ত আমার প্রোডাকশন ম্যানেজার আমাকে জানাবে ততক্ষণ তো আমি ওকে ম্যাটেরিয়াল দেবো না। তাহলে যতক্ষণ না পর্যন্ত আমাকে প্রোডাকশন ম্যানেজার জানাবে, তো ততক্ষণ আমাকে ম্যাটেরিয়াল স্টোর করে রাখতে হবে। তো ম্যাটেরিয়ালটা আমি আমার গোডাউনে স্টোর করে রাখলাম, যখন আমাকে জানালো তখন আমি ম্যাটেরিয়ালটা পাঠাবো। কাকে পাঠাবো? ফ্যাক্টরিতে পাঠাবো। তো সেখানে কাজকর্ম হতে আমি ম্যাটেরিয়ালটা পাঠাবো। এবার ওখানে যে সমস্ত প্রোডাক্টটা ফিনিশড হতে তো অনেকটা টাইম লাগবে। ঠিক আছে, তাহলে প্রথমে স্টোরে কিছুদিন ম্যাটেরিয়াল আটকে থাকলো, তারপর স্টোর থেকে যখন প্রোডাক্টটা তৈরি হবে সেখানেও কিছুদিন আটকে থাকলো। তারপর প্রোডাক্ট ফিনিশড হয়ে যাওয়ার পর আমার গোডাউন বা বলতে পারো শোরুমে মানে তোমার স্টকটা অনেকদিন আটকে থাকলো, অর্থাৎ ফার্নিচারটা অনেকদিন আটকে থাকলো। ঠিক আছে, তো তারপর কাস্টমারকে যে গুডস বেচবো, অর্থাৎ কাস্টমারকে যে ফার্নিচারটা বেচবো, সে আমি তো ক্যাশেও বেচতে পারি, আবার ক্রেডিটেও বেচতে পারি। যদি তাকে ধারে বেচে কাস্টমার বলতে পারি যে স্যার এখন তো আমার কাছে টাকা নেই, আমি আজ থেকে 2 মাস পর আপনাকে পেমেন্ট করে দেবো, বলতেই পারে আমাকে। তার মানে 2 মাস পর আমি টাকা পাবো। তার মানে এই কাজগুলো একটা সাইকেলের আকারে প্রবাহিত হলো না, একটা সাইকেলের আকারে একটা ফ্লো হলো। এটাই হচ্ছে অপারেটিং সাইকেল। এই ডিউরেশনে এই যে যতটা সময় লাগলো, তা আমি বলে দিচ্ছি কতটা সময় লাগছে। আচ্ছা, সময়টা আগে বলি, তারপর পরে বলছি। ঠিক আছে, সময়টা লাগবে এখানে করতে। এবার আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, যদি আমি ম্যাটেরিয়াল যদি সাপ্লায়ার থেকে ধারে কিনি তখন কি হবে? তো আমি এটা ক্রেডিটার্স, অর্থাৎ যে আমাকে ম্যাটেরিয়াল সাপ্লাই করে তার থেকে আমি ধারে ম্যাটেরিয়াল কিনেছি। কি করেছি? তার থেকে আমি ধারে ম্যাটেরিয়াল কিনেছি। ম্যাটেরিয়াল কিনে কি করলাম? স্টোরে রাখলাম। অর্থাৎ আমার আমি স্টোর থেকে ক্রেডিটার্সকে ফোন করে বললাম যে আমার ম্যাটেরিয়াল শেষ হয়ে ম্যাটেরিয়াল লাগবে। ও বলছে স্যার ওয়েট করুন, 10 দিন লাগবে। 10 দিন আগে ম্যাটেরিয়াল আপনাকে দিতে পারবো না। 10 দিন আগে কিন্তু ম্যাটেরিয়াল দিতে পারবো না, আমাদের ম্যাটেরিয়াল নেই।
ঠিক আছে? তো সাপোজ ধরো ও 10 দিন পর আমার স্টোরে ম্যাটেরিয়ালটা পাঠালো। এইবার যতক্ষণ না পর্যন্ত এই ধরো একটা প্রোডাকশন হাউস, এখানে প্রোডাকশন হয়, তো প্রোডাকশন হাউস থেকে প্রোডাকশন ম্যানেজার আমাকে ফোন করে যতক্ষণ না জানাবে আমি ততক্ষণ ওকে মাল পাঠাবো না। সাপোজ ধরো আমার এখান থেকে এখানে মাল আসতে 10 দিন লাগলো, আর প্রোডাকশন ম্যানেজার ধরো 10 দিন পর জানালো আমাকে ম্যাটেরিয়াল পাঠানোর জন্য, তাহলে কতদিন হলো? 20 দিন। অর্থাৎ 20 দিন ম্যাটেরিয়াল কোথায় ছিল স্যার? 20 দিন ম্যাটেরিয়ালটা স্টোরে ছিল, স্টোরে 20 দিন ম্যাটেরিয়াল স্টোরে ছিল, ম্যাটেরিয়ালটা 20 দিন স্টোরে ছিল। তার মানে এখানে তোমার টাকাটা আটকে থাকলো কি থাকলো না? টাকাটা আটকে থাকলো। তারপর এখানে প্রোডাকশন হাউসে যখন চলে গেল, ম্যাটেরিয়াল চলে গেল, ওখানে প্রোডাকশন করা হবে, প্রোডাকশন করতে টাইম পিরিয়ড লাগবে, মেনলি যে 15 দিন টাইম লাগলো, 15 দিন টাইম লাগলো। তার মানে এখানেও 15 দিন টাকা আটকে থাকলো, এখানে 20 দিন টাকা আটকে থাকলো, এখানে 15 দিন টাকা আটকে থাকলো। তারপর মালটা তৈরি হয়ে যাওয়ার পর, প্রোডাক্টটা তৈরি হয়ে যাওয়ার পর, মানে ফিনিশড হয়ে যাওয়ার পর আমরা কোথায় পাঠাবো? শপে পাঠাবো। ঠিক আছে, মানলাম শপে আমার এই প্রোডাক্টটা, যে শপে পাঠালেই তো প্রোডাক্ট বিক্রি করার কথা নেই, তোমরা কত দোকানে যাও, দোকান থেকে অনেক ফার্নিচার আছে, তো সব কি ফার্নিচার সঙ্গে সঙ্গে পাঠানোর সঙ্গে সঙ্গে বিক্রি হয়? কোনোদিন বিক্রি হয় না, বেশ কিছু টাইম লাগে। ঠিক আছে, বেশ কিছু টাইম লাগে। সাপোজ ধরো দোকানে ধরো 30 দিন ধরে মালটা পড়ে আছে, তাহলে 30 দিন ধরে টাকাটা আটকে রইলো, তাহলে এখানে কদিন? 20 দিন টাকা আটকে রইলো, 15 দিন, টোটাল 35 দিন টাকা আটকে রইলো, এখানে 30 দিন। ঠিক আছে, 35 আর 30 কত হচ্ছে? 65 দিন টাকা আটকে রইলো। তারপর কাস্টমার আসলো, পছন্দ হলো, কাস্টমার ওটা কিনে নিয়ে গেলো। এবার কাস্টমারকে টাকা চাইছি, কাস্টমার বলছে স্যার এখন তো টাকা নেই, আমি আপনাকে ক মাস পর টাকা দেবো, আমি আপনাকে 1.5 মাস মানে 45 দিন পর টাকা দেবো। তাই তো? তার মানে টাকাটা আবার আটকে থাকলো, 45 দিন পর টাকা পাবো। তার মানে কতদিন পর টাকা পেলাম? এখানে 20 দিন, 15 দিন, ঠিক আছে, 20, 15, 30, তাহলে 20 আর 15 35, 35 আর 30 65, 65 আর 45 কত হচ্ছে? 65 আর 45 হচ্ছে 65 আর 5 70, 70 যদি 110, মানে 110 দিন পর টাকা পাচ্ছি। আজকে যেই টাকাটা খরচ করছি সেই টাকাটা আমি 110 দিন পর পাচ্ছি। ঠিক আছে তো, 110 দিন পর পাচ্ছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তারপর এই যে টাকা পেলাম সেখান থেকে তো আমাকে আবার ক্রেডিটার্সকে পেমেন্ট করতে হবে। তবে ক্রেডিটার্সকে আমি একটা কন্ট্যাক্ট করেছিলাম, ক্রেডিটার্সকে বলেছিলাম দেখো এখন তো টাকা দিতে পারছি না, আমি তোমাকে 30 দিন পর টাকা দেবো। অর্থাৎ ওর থেকে 30 দিনের কিছু অ্যাডভান্টেজ পেয়ে গেছিলাম। তো এটাই এখানে বলছে অপারেটিং সাইকেলটা কি করে বের করব। অপারেটিং সাইকেলটা কি হচ্ছে, এখানে 20 দিন আর 15 দিন, দেখো 20 যোগ 15 35 যোগ 30 কত হচ্ছে? 65 যোগ 45, ঠিক আছে 110, 110 থেকে এই 30টা বাদ দেবো, বাদ দিয়ে কত হচ্ছে? 80 দিন। এটাই হচ্ছে আমাদের অপারেটিং সাইকেল। অর্থাৎ এই 80 দিনে এই যে 80 দিন করলাম না, এই 80 দিন আমার বিজনেসটাকে কন্টিনিউ করতে হবে, তার জন্য তো আমার পর্যাপ্ত টাকা লাগবে। কত টাকা লাগবে? ঠিক আছে, কত টাকা লাগবে সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আর কত দিনের টাকা অ্যারেঞ্জ করে রাখতে হবে? 80 দিনের টাকা, এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে এক একটা করে পয়েন্টের নাম লিখেছি। আর মানে কি বোঝাচ্ছে? আর মানে র ম্যাটেরিয়ালস, আর মানে র ম্যাটেরিয়ালস কনভার্সন পিরিয়ড, র ম্যাটেরিয়ালস কনভার্সন পিরিয়ড, বা কেউ এটাকে বলতে পারে র ম্যাটেরিয়াল স্টোরেজ পিরিয়ড বলতে পারে। র ম্যাটেরিয়াল স্টোরেজ পিরিয়ডই লেখো, র ম্যাটেরিয়াল স্টোরেজ পিরিয়ড। WIP মানে হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, লেখো ওয়ার্ক ইন প্রোগ্রেস কনভার্সন পিরিয়ড। ঠিক আছে তো। তারপর F মানে হচ্ছে ফিনিশ গুডস, ফিনিশ গুডস হোল্ডিং পিরিয়ড, ফিনিশ গুডস হোল্ডিং পিরিয়ড। তারপর ডি মানে হচ্ছে ডেটার্স কালেকশন পিরিয়ড, ডেটার্সের থেকে টাকা কালেক্ট করতে হবে, তাই লিখবো ডেটার্স কালেকশন পিরিয়ড। ঠিক আছে তো। তারপর সি মানে ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড। তা আমাকে যদি কখনো কোশ্চেন করে যে অপারেটিং সাইকেল বের করার ফর্মুলাটা কি, তখন তোমরা বলবে এই যে আর প্লাস WIP প্লাস A প্লাস D মাইনাস C। ঠিক আছে তো। আজকে যেই টাকাটা নিয়ে আসছি সেই টাকা দিয়ে প্রথমে ম্যাটেরিয়াল পারচেস করব। ঠিক আছে, ম্যাটেরিয়াল পারচেস করবো, ম্যাটেরিয়াল পারচেস করে আমি আমার স্টোরে রাখবো, যখন আমাকে জানাবে ম্যাটেরিয়াল দিতে তখন ম্যাটেরিয়াল দেবো, বেশ কিছুটা সময় পর আমাকে জানাবে, তাই তো। তাই এই দুটো যোগ করবো, এটাতে প্রোডাকশান করছে। তারপর গুডসটা ফিনিশড হবে, ফিনিশড হওয়ার পর গুডসটা কোথায় থাকবে? তোমার শোরুমে থাকবে, গুডসটা আটকে থাকবে, টাকাটা আটকে থাকছে। অর্থাৎ এখানে বলতে চাইছি যে আর ক্যাশ ইনটু ক্যাশ, ক্যাশটা কতদিন, আর এখানে ক্যাশটা খরচ করছি,
ঠিক আছে, এখানে ক্যাশটা আমি ইনভেস্ট করছি, কতদিন পরে এই ক্যাশ টাকাটা আমি আবার তুলতে পারবো, এটাই হচ্ছে অপারেটিং সাইকেল। ঠিক আছে, তো ব্যাপারটা বোঝা গেল। কিছুক্ষণ আগে বলেছি, তবু আবার বলে দিচ্ছি, কখনো কখনো কোশ্চেন হয় বিজনেসে পয়সা কোথায় কোথায় ব্লক হয়, বিজনেসে পয়সা কোথায় কোথায় ব্লক হয়। দেখো, পয়সা ব্লক হলো, প্রথমে ম্যাটেরিয়াল কিনে স্টোরে রাখছো, তাহলে পয়সা ব্লক হলো না। ম্যাটেরিয়াল কিনে তুমি স্টোরে রেখে দিলে, পয়সা তো ব্লক হয়েই গেল, পয়সা তোমার ব্লক হয়ে গেল। কেননা তুমি ক্রেডিটার্সকে ফোন করে বললে ম্যাটেরিয়াল শেষ হয়ে গেছে, ও বেশ কিছু টাইম রাখলো, ও বেশ কিছু মানে 10 দিন পর তোমাকে ম্যাটেরিয়াল পাঠালো। ঠিক আছে, আবার ওই দিক থেকে ধরো তোমাকে প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে তোমাকে ফোন করে বলেনি এখনো, তোমাকে 10 দিন পর ফোন করে বললো, তাহলে তোমার গোডাউনে কতদিন ম্যাটেরিয়াল পড়ে রইলো? 20 দিন টাকাটা আটকে রইলো। তারপর কি, তারপর হচ্ছে তোমার আর কোথায় কোথায় টাকা আটকে থাকে, একটা হচ্ছে র মেটেরিয়াল, স্টোরে টাকা আটকে থাকবে, এখানে টাকাটা ব্লক হচ্ছে, কেননা ম্যাটেরিয়ালটা কোথায় চলে গেলো, এখান থেকে ম্যাটেরিয়ালটা এখানে চলে গেলো, সেই তো টাকাটা ব্লক হচ্ছে। তাহলে এখানে 20 দিন ব্লক হলো, এখানে 15 দিন ব্লক হলো, পুরো কমপ্লিট করতে কাজটা 15 দিন লাগলো, তাহলে এখানে 20 দিন ব্লক হলো টাকা, এখানে 15 দিন ব্লক হলো, টোটাল 35 দিন ব্লক হয়ে গেল। তারপর মালটা তৈরি হয়ে যাওয়ার পর তোমার গোডাউনে চলে গেল, গোডাউন থেকে ওটা কোথায় যাচ্ছে, শোরুমে যখন মালটা যাচ্ছে, শোরুমে মালটা পড়েই আছে কতদিন ধরে, 30 দিন ধরে পড়ে আছে, তার মানে 30 দিন, তার মানে এখানে 20 আর 15 35 দিন টাকাটা ব্লক হলো, আরও 30 দিন 65 দিন টাকাটা ব্লক হয়ে গেল। তারপর ডেটার্স এসে মালটা কিনলো, ওকে মালটা বেচে দিলাম, ও টাকা এখন দিল না, 45 দিন পর টাকা দিল, তাহলে আরও 45 দিন টাকাটা ব্লক হয়ে গেল। তার মানে কোন কোন জায়গায় টাকা ব্লক হচ্ছে, এরকম জায়গায় টাকা ব্লক হচ্ছে। আর কি, আরও একটা অপশান আছে, সেটা কি প্রিপেড এক্সপেন্সেস। ধরো আমরা যেই ফ্যাক্টরিতে বিজনেস করছি, ফ্যাক্টরিটা আমাদের নেই, ঠিক আছে, কোনো ল্যান্ডলর্ডে এসে ল্যান্ডলর্ড ভাড়া চাইলো, বললো যে আমার এই মাসে খুব অসুবিধা চলছে, আমাকে কিছু ভাড়া অ্যাডভান্স দিন। বা কোনো এমপ্লয়ি আছে, ও বললো স্যার বাড়ির ফ্যামিলিতে কোনো সমস্যা আছে, তো আমাকে কিছু অ্যাডভান্স স্যালারি দিন। তার মানে কী হচ্ছে, টাকাটা আটকে পড়ে থাকছে, টাকাটা দিয়ে দিতে হচ্ছে। তো এরকম ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে কোন কোন জায়গা থেকে তোমরা সাহায্য পেতে পারো, এই সমস্ত টাকা কোথায় কোথায় ব্লক আছে বললাম, এবার কোন কোন জায়গা থেকে তোমরা সাহায্য পেতে পারো, কোন কোন জায়গা থেকে তোমরা সাহায্য পেতে পারো, এই যে ক্রেডিটার্স, এই যে ক্রেডিটার্স থেকে সাহায্য পেতে পারি। ক্রেডিটার্সকে বললাম দেখুন আমি তো তোমার থেকে ম্যাটেরিয়াল কিনে নিয়ে যাচ্ছি, আমি এখন টাকা দিতে পারবো না, আমি 2 মাস পর টাকাটা দেবো। তার মানে 2 মাস তুমি টাকাটা রিলিফ পেয়ে গেলে 2 মাস পর তোমাকে টাকা পেমেন্ট করতে হবে, এটা একটা হতে পারে। আর কি, জেনারেলি কী হয়, আমাদের কোম্পানি যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে তাদের পেমেন্টটা কেমন করা হয়, হয় 15 দিন অন্তর, না হলে 1 মাস অন্তর। ডেলিকে ডেলি পেমেন্ট করা হয় না, ডেলিকে ডেলি পেমেন্ট করা হচ্ছে না, আমাকে 15 দিন বা 1 মাস পর যে পেমেন্ট করছি, তার মানে 1 মাস আমি রিলিফ পেয়ে যাচ্ছি, 1 মাস পর পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো তার মানে বুঝতে পারলে তো। এরকমই আছে আরও কিছু, ধরো ইলেকট্রিসিটি বিল আসতে পারে, ইলেকট্রিসিটি বিল, রেন্ট, এইগুলো পেমেন্ট করার কথা। ধরো রেন্ট এই মাসের টাকাটা কী করি আমরা, পরের মাসে 1 মাস পর পেমেন্ট করি, ডেলি তো পেমেন্ট করি না। ইলেকট্রিক বিল এগুলো তো ডেলি পেমেন্ট হয় না, প্রতি মাসে যে বিল হয়, এই মাসে যে বিলটা আসছে সেটা পরের মাসে পেমেন্ট করতে 1 মাসের রিলিফ পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এখানটা যেটা বলছিলাম, এখানে কি কি, প্রথমে ধরো র ম্যাটেরিয়াল, WIP, ফিনিশ গুডস, ঠিক আছে, তো ডেটার্স, আর কি বলবো, প্রিপেড এক্সপেন্স, পি লিখলাম। এইগুলো তো বুঝতে পারছো সব কারেন্ট অ্যাসেট, অর্থাৎ এইগুলোকে কি বলে, এই সমস্ত কারেন্ট অ্যাসেটের যোগফলটাকে বলা হয় গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। কি বলে, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, তো আর কোথার থেকে তুমি মানে তোমার বেনিফিটগুলো পেয়ে যাচ্ছ, বেনিফিট পেয়ে যাচ্ছ তুমি ক্রেডিটার্সের থেকে, বেসিক্যালি ক্রেডিটার্সের থেকে, ক্রেডিটার্স, তারপরে যে তোমার আউটস্ট্যান্ডিং ওয়েজেস, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং ওভারহেড, এদের থেকে বেনিফিটগুলো পেয়ে যাচ্ছ, এদের থেকে তুমি বেনিফিটগুলো পেয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটি, এইগুলো হচ্ছে তোমার কারেন্ট লাইবিলিটি। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, আমার ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ, ঠিক আছে, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ যত টাকা দরকার, বিজনেস চালাতে গেলে তো আমার ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ কিছু টাকা দরকার, তো যত টাকা দরকার কিছু টাকা রিলিফ পেয়ে যাবে। কোথা থেকে রিলিফ পেয়ে যাবে, এই যে কারেন্ট লাইবিলিটির থেকে কিছু রিলিফ পেয়ে যাবে। যদি তুমি কিছু ধারফার পেয়ে যাও, ধরো ক্রেডিটার্সের থেকে 30 দিনের অ্যাডভান্টেজ পেয়ে গেলে, তার মানে এই জায়গাটা তুমি রিলিফ পেয়ে যাবে। অর্থাৎ এই গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল থেকে যদি আমরা কারেন্ট লাইবিলিটি বাদ দিয়ে দিই, তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল হয়, যেটা আমরা আগেও বলেছি। ঠিক আছে, ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ যত টাকা তোমার অ্যারেঞ্জ করতে হবে, তার মধ্যে কারেন্ট লাইবিলিটি থেকে তো কিছু টাকা পেয়ে যাবে, তাহলে সেই টাকাটা তোমার মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে কী হয়ে গেল, তোমার নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো আশা করি বুঝতে পারলে কনসেপ্টটা অপারেটিং সাইকেল। এবার তোমাদের বইতে কী লেখা আছে সেটা আমি পড়ে দিচ্ছি। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, এটা হয়ে গেছে, আশা করি বুঝে গেছো। এবার লেখো একটা কনসেপ্ট, লেখো একটা লাইন লিখে রাখো, র ম্যাটেরিয়াল নিড টু কিপ
লেখো র ম্যাটেরিয়ালস need to keep raw material need to keep in stock for continuous production তো দেখো এই লাইনটায় কিছু ভুল লেখা আছে, ভালো করে পড়ার চেষ্টা করো। বলছে র ম্যাটেরিয়াল নিড টু কিপ ইন স্টকে র ম্যাটেরিয়াল রাখতে হবে, ঠিক আছে। কন্টিনিউ প্রোডাকশনটাকে তুমি কন্টিনিউ রাখার জন্য তোমার র ম্যাটেরিয়াল অবশ্যই রাখতে হবে, র ম্যাটেরিয়াল অবশ্যই রেখে দিতে হবে। মানে স্টোরে, দেখো স্টোরে যদি তুমি র ম্যাটেরিয়াল না রাখো, প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে যখন ফোন করবে তুমি র ম্যাটেরিয়াল দিতে পারবে না, র ম্যাটেরিয়াল দিতে না পারলে তখন প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তোমার বেফালতু তোমাকে ওয়ার্কারদের পেমেন্ট করতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এবার প্রশ্ন হচ্ছে স্যার স্টকে কত টাকা রাখবো, স্টকে কতটা র মেটেরিয়াল রাখবো, হাউ মাচ, স্টকে কত র মেটেরিয়াল রাখবো। এটা কিসের উপর ডিপেন্ড করবে, দুটো জিনিসের উপর। ডিপেন্ডস অন, লেখো ডিপেন্ডস অন প্রোডাকশন প্ল্যান। আমার প্রোডাকশন প্ল্যানটা কি তার উপর ডিপেন্ড করবে। আর একটা কি ডিপেন্ড করবে, ইনভেন্টারি প্রকিউরমেন্ট পিরিয়ড। এই ইনভেন্টারি প্রকিউরমেন্ট পিরিয়ড তোমরা নিশ্চয়ই কস্টিংয়ে ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা শিখেছো, ম্যাটেরিয়াল কস্টিং, ওখানেই শিখেছিলে ইনভেন্টারি প্রকিউরমেন্ট পিরিয়ড জিনিসটা কি। তো সুতরাং ওটা ভালো করে জানা থাকলে এটা নতুন করে বলার কিছু নেই, ইনভেন্টারি প্রকিউরমেন্ট পিরিয়ড জিনিসটা কি, ঠিক আছে। আরে বাবা, আমি সাপ্লায়ারকে ফোন করে বললাম যে আমার ম্যাটেরিয়াল শেষ হয়ে গেছে, আমার ম্যাটেরিয়াল লাগবে, তো ও ম্যাটেরিয়াল পাঠাতে একটা নির্দিষ্ট একটা সময় নেবে, তো ওই পিরিয়ডটাকে বলছে ইনভেন্টারি প্রকিউরমেন্ট পিরিয়ড। তো মোটামুটি ব্যাপারটা বোঝা গেল অপারেটিং সাইকেল জিনিসটা কি। এবার তোমরা তোমাদের বই পড়লে বুঝে যাবে, আর নতুন কিছু লেখা নেই, আর নতুন কিছু বলার নেই এখানে। দেখো তোমাদের বইতে কি লেখা আছে, মানে এক্সামে তো লিখতে হবে, কেমন লিখতে হবে সেটা বলে দিচ্ছি। আমি দুটো বইয়ের কথাই বলে দিচ্ছি, দুটো বই আমার কাছে আছে, দুটো বইয়ে কী লিখেছে আমি সব বুঝিয়ে দিচ্ছি। এবার যেটা বেটার হবে সেটা তোমরা লিখবে। কি বলছে এই ধারণা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যনির্বাহ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদনের জন্য যে সমস্ত ব্যয় হয় তার সমষ্টি হচ্ছে কার্যকরী মূলধন, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা কি আগে নতুন করে বলার কিছু নেই, আগে অনেকবার বলেছি যে বিজনেসের যে ডে টু ডে অপারেশন হয় সেইগুলো কমপ্লিট করার জন্য মিনিমাম একটা টাকা রাখতে হবে, সেটাই ওয়ার্কিং ক্যাপিটাল। বলছে কার্যনির্বাহ সংক্রান্ত ব্যয়, মানে অপারেশনাল কস্ট বলতে মানে কার্যনির্বাহ সংক্রান্ত ব্যয় বলতে কি বোঝায়, ম্যাটেরিয়ালের খরচ, লেবারের খরচ, তারপর ওভারহেডের খরচ, এইগুলোকে বোঝায়। কারবার শুরুর প্রথমে যে টাকাটা বিনিয়োগ করা হয় তার সাহায্যে কাঁচামাল ক্রয় করা হয়। প্রথমেই বলেছি কারবার শুরুতে যেই টাকাটা বিনিয়োগ করাবে, ইনভেস্ট করাবে, ওই টাকা দিয়ে তোমার কি করবে, কাঁচামাল ক্রয় করবে। তারপর লেবার আর ওভারহেডের সাহায্যে সেই কাঁচামালটাকে আস্তে আস্তে ফিনিশ গুডসে তৈরি করবে। তারপর ওই যে গুডসটা তৈরি হবে, ঠিক আছে, সেটা যখন মার্কেটে বিক্রি করবে, বিক্রির ফলে কী হবে, ডেটার্স ক্রিয়েট হবে। আর ডেটার্সের কাছ থেকে যখন টাকাটা কালেকশন করবে তারপর নগদ সৃষ্টি হবে। এই প্রক্রিয়াটা অর্থাৎ এই প্রসেসটা বারবার চক্রাকারে ঘুরতে থাকে, ঠিক আছে, এইভাবে একটি আবর্ত প্রক্রিয়া সম্পন্ন হতে যে অপারেটিং কস্ট হয়, ঠিক আছে, সেগুলির সমষ্টি হলো কার্যকরী মূলধন। পাশে একটা তোমার ছবি দিয়েছে, ছবি যেটা দিয়েছে সেটা তোমরা বুঝতে পারছো কি দিয়েছে, তাহলে এটা লিখলে হয়ে যাবে। আর একটা বইটা কি লিখেছে, আর একটা বইটা খুব সুন্দর লিখেছে, বলছে কোনো প্রতিষ্ঠানে কাঁচামাল ক্রয় বা তৈরি, কোনো প্রতিষ্ঠানে বলতে পারো কোনো বিজনেসে মানে ম্যাটেরিয়াল পারচেস করবে, ঠিক আছে, পারচেস করা থেকে শুরু করে, ঠিক আছে, সেই মানে ম্যাটেরিয়ালটা পারচেস করার পর সেই ম্যাটেরিয়াল দিয়ে কোনো একটা প্রোডাক্ট তৈরি হবে, সেই প্রোডাক্ট তৈরি করে সেটা মার্কেটে বেচে টাকাটা কালেক্ট করবে। এই পুরো প্রসেসটা করতে, ঠিক আছে, এই পুরো প্রসেসটা করতে অনেকটা সময় লাগে। আর এই পুরো প্রসেসটা যখন একটা চক্রাকারে ঘুরতে থাকে তখন তাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তারপর এইদিকে কি বলছে, এসসি কুচাল ওর নামে ওয়াইজ কি বলেছে সেটা একবার লিখে দিতে পারো। আর যে 4টে পয়েন্ট দিয়েছে 4টে পয়েন্ট তোমাদের দিতেই হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট 4টে পয়েন্ট তোমাকে দিতেই হবে। বলছে নগদ অর্থ থেকে পণ্যে এবং বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পণ্যের পুনরায় নগদে রূপান্তরিত। বললাম ক্যাশ টু ক্যাশ টাকা দিয়ে তোমরা প্রথমে ম্যাটেরিয়াল কিনলে, ওই ম্যাটেরিয়ালটা থেকে প্রোডাক্ট তৈরি করবে, ফিনিশড হবে, তারপর প্রোডাক্টটা মার্কেটে বেচবে, ডেটার্স ক্রিয়েট হবে, ডেটার্সের টাকা কালেক্ট করবে। করতে যে
বেশ সময় লাগে। এই সময় লাগার কারণগুলো কি? 4টে পয়েন্ট বলেছে। কাঁচামাল সঙ্গে সঙ্গে উৎপাদনে লাগে না, ঠিক আছে? কাঁচামাল মানে তুমি যে ম্যাটেরিয়াল পারচেস করবে সেটা দিয়ে সঙ্গে সঙ্গে প্রোডাকশন করতে পারবে না, অর্থাৎ স্টোরে বেশ কিছুদিন পড়ে থাকবে। নাম্বার 2, উৎপাদন প্রক্রিয়ার অনেক সময় মানে উৎপাদন প্রক্রিয়ার সময় অনেক পণ্যই আছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদন শেষ হয়ে যায় না। আমি তোমার ফ্যাক্টরিতে ম্যাটেরিয়ালগুলো দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তো আর প্রোডাকশন হয়ে যাবে না, ঠিক আছে? সঙ্গে সঙ্গে তো মালটা তৈরি হয়ে যাবে না, সেটা ওটা পুরো অসমাপ্ত পণ্য মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস অবস্থায় থাকবে, সেটাকে ফিনিশ করতে বেশ কিছুদিন সময় লাগবে, ঠিক আছে? তাহলে ওখানেও টাকা আটকে থাকবে। 3 নম্বর বলেছে উৎপাদিত পণ্য উৎপাদনের পরে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় না, বেশ কিছুদিন গুদামে পড়ে থাকে, ওয়্যার হাউসে পড়ে থাকে, যার ফলে ওই পণ্যের জন্য, ঠিক আছে, যে সমস্ত ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড যে খরচ হয় সেগুলোও আটকে থাকবে। এবং লাস্ট পয়েন্ট বলেছে অনেক সময় ধারে পণ্য বিক্রয় করা হয়, যার ফলে পণ্য বিক্রয় হয়ে গেলেও ক্রেতাদের কাছে অনেক দিন ধরে টাকা আটকে থাকে, অর্থাৎ যাদেরকে বিক্রি করেছে তাদের কাছে টাকাটা অনেক দিন ধরে আটকে থাকবে, কিছুদিন পরে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়। সুতরাং ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল নগদত্বের বহিঃপ্রবাহ থেকে আরম্ভ হয়, ঠিক আছে, এবং নগদত্বের অন্তঃপ্রবাহ মাত্র সম্পন্ন হয়। প্রথমে মানে আউটফ্লো থেকে আরম্ভ হয়, ইনফ্লো থেকেই শেষ হবে। তো আশা করি যেটা বললাম বুঝতে পারলে, ঠিক আছে? যেটা বললাম বুঝতে পারলে। এই যে এখন যে লাস্টের যে লেখাটা লিখলাম এই লেখাটাই লিখবে, আগের লেখাটা বলে দিলাম ওটা বুঝে নিলে, আর এখানে কি লিখতে হবে আমি পুরো বলে দিলাম, এটা যদি পুরো লিখতে পারো তাহলে হয়ে যাবে। তাহলে তোমরা গুছিয়ে নেবে কোন লেখাটা লিখতে হবে। না, আগে যেই লেখাটা বললাম সেই লেখাটা প্রথম প্যারা দেবে, ভালো করে শোনো, আগে যেই লেখাটা বললাম সেই লেখাটা প্রথম প্যারা দেবে, তারপরে এই 4টে পয়েন্ট দিয়ে দেবে, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল যাই দিক একদম পুরো তোমাকে ফুল মার্কস পেয়ে যাবে। এবার যারা ইংলিশে লিখতে চাও তারা কি লিখবে? যারা ইংলিশে লিখতে চাও কি লেখা আছে দেখো, লেখাটা দেখেই তোমরা বুঝতে পারছো। বলছে দ্য টার্ম অপারেটিং সাইকেল মিনস, আগেই বলেছি অপারেটিং সাইকেল বলতে কি বোঝানো হচ্ছে এখানে, টাইম ডিউরেশন, আগে বলেছিলাম না, টাইম ডিউরেশনকে বোঝানো হচ্ছে রিকোয়ার্ড টু কনভার্ট সেলস ইনটু ক্যাশ আফটার দ্য কনভার্সন অফ রিসোর্সেস। এখানে রিসোর্সেস মানে কি বলতে চাইছি বুঝলি তো, ম্যাটেরিয়াল কিনেছি, লেবার বাবদ খরচ করেছি, ওভারহেড বাবদ খরচ করেছি, ওইগুলোকে ইনটু ইনভেন্টারিজ, ঠিক আছে? বলছে অপারেটিং সাইকেল বলতে এখানে টাইম ডিউরেশন বোঝানো হয়েছে, টাইম ডিউরেশনটা রিকোয়ার্ড আছে টু কনভার্ট ক্যাশ ইনটু ক্যাশ, তাই তো? সেলস ইনটু ক্যাশ আফটার দ্য কনভার্সন, আমার যে ম্যাটেরিয়াল কিনেছিলাম, লেবার, ওভারহেড এইগুলো যে সমস্ত খরচ করেছিলাম, তো এখান থেকে যে ম্যাটেরিয়ালটা থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে, তৈরি করে প্রোডাক্টটা মার্কেটে বেচবো, ঠিক আছে? প্রোডাক্টটা তৈরি করে মার্কেটে বেচবো, ডেটার্স ক্রিয়েট হবে, ডেটার্সের থেকে টাকা কালেক্ট করবো, অর্থাৎ প্রথমে টাকা খরচ করা, অর্থাৎ প্রথমে আউটফ্লো থেকে ইনফ্লো হতে যে টোটাল যে সময়টা লাগছে, যে টাইম ডিউরেশনটা লাগছে, এটাই হচ্ছে অপারেটিং সাইকেল। Therefore, the operating cycle of a manufacturing firm involve 3 phases. এই 3টে ফেজ তোমাকে অবশ্যই দিতে হবে। বলছে অ্যাকুইজিশন অফ রিসোর্সেস, রিসোর্সেসটা মানে অ্যাকুইজিশন করতে হবে। রিসোর্স মানে কি বললাম, ম্যাটেরিয়াল, লেবার, পাওয়ার, মানে ওভারহেডের কথা বলছে। ফর দ্য পারপাস অফ প্রোডাকশন, প্রোডাকশন করতে গেলে এই জিনিসগুলো তোমরা অবশ্যই খরচ করতে হবে। নাম্বার 2, তাহলে বুঝতে পারলে রিসোর্সেস মানে কি বললাম, র ম্যাটেরিয়াল, লেবার, পাওয়ার, ঠিক আছে তো? নাম্বার 2 বলছে প্রোডাকশন প্রসেস হুইচ ইনভলভ কনভার্সন অফ র ম্যাটেরিয়াল ইনটু ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যান্ড ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনটু ফিনিশ স্টক। মানে নর্মাল ব্যাপার, আমরা যখন সাপ্লায়ার থেকে ম্যাটেরিয়ালগুলো কিনলাম, ম্যাটেরিয়ালগুলো কিনে তো স্টোরে রাখবো, স্টোর থেকে ম্যাটেরিয়ালগুলো তোমার প্রোডাকশন প্রসেসে পাঠাবো, আর প্রোডাকশন প্রসেস থেকে তোমার ফিনিশ গুডসে কনভার্টে বেশ কিছুদিন সময় লাগবে, ঠিক আছে? বেশ কিছু সময় লাগবে, তো এটাই বলেছে। আর নাম্বার 3 বলেছে সেল অফ ফিনিশ গুডস আইদার ফর ক্যাশ অর ক্রেডিট, ঠিক আছে? সেল অফ ফিনিশ গুডস আইদার, আমরা যে ফিনিশ গুডসটা হচ্ছে না, তৈরি হচ্ছে, সেটা আমরা ক্যাশেও বেচতে পারি, আবার ধারেও বেচতে পারি। ক্রেডিট সেল হলে টাকাটা কালেক্ট হতে বেশ কিছু সময় লাগবে, তাই বলছে ক্রেডিট সেল টেক দ্য ফর্ম অফ রিসিভেবল হুইচ উইল বি আলটিমেটলি কনভার্টেড ইনটু ক্যাশ থ্রু কালেকশন, এটাই বলেছে। তার মানে ইংলিশে যেটা বললাম এইটুকু লিখলেই হয়ে যাবে, আর বাংলায় যেটা বললাম ওটা লিখলেই হয়ে যাবে। তো সুতরাং তোমরা দেখে নিলে, ঠিক আছে? যারা ইংলিশে পড়ছো তো বাংলা ওই জায়গাটা দেখতে হবে না, যারা বাংলায় পড়ছো ইংলিশে এই জায়গাটা দেখতে হবে না, তো বুঝিয়ে দিলাম। এইটুকু লিখলেই এনাফ, আর কিছু দরকার নেই, ঠিক আছে? আর কিচ্ছু দরকার নেই। অপারেটিং সাইকেল, আচ্ছা এতক্ষণ তো আমি তোমাদের অপারেটিং সাইকেলের কনসেপ্টটা বোঝালাম, মানে বেসিক কনসেপ্টটা বোঝা গেছে অপারেটিং সাইকেল জিনিসটা কি। হ্যাঁ, এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে অপারেটিং সাইকেল বা ওয়ার্কিং ক্যাপিটালের সাইকেল কি এর অঙ্ক কি এক্সামে আমাদের আসে? এর উপর বেস করে কোনো অঙ্ক এক্সামে আসে? হ্যাঁ, এর উপর বেস করে অঙ্ক এক্সামে আসে। তাহলে নিশ্চয়ই আমাদের এই টাইপের অঙ্ক শিখতে হবে, শিখবো। 2 থেকে 3টে অঙ্ক আমরা প্র্যাকটিস করবো এই টাইপের অঙ্ক।
একবার এক্সামে এসছিল 2008-এ একবার এসছিল ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বা অপারেটিং সাইকেলের অঙ্ক এসছিল, আর এছাড়া প্রফেশনাল কোর্সে তো আসেই। তো স্যার অঙ্কগুলো কীভাবে করব? তো তার আগে জানতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল কী করে বের করতে হয়। কিছুক্ষণ আগে দেখো মনে করার চেষ্টা করো, আমি লিখলাম না ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বা অপারেটিং সাইকেল। মনে করার চেষ্টা করো অপারেটিং সাইকেলটা কী লিখেছিলাম, ফর্মুলাটা প্রথমে লিখেছিলাম র ম্যাটেরিয়াল, তারপর লিখেছিলাম ওয়ার্ক ইন প্রোগ্রেস, তারপর লিখেছিলাম ফিনিশ গুডস, তারপর লিখেছিলাম ডেটার্স, মাইনাস করেছিলাম ক্রেডিটার্স। তো আমি কি লিখেছিলাম মনে করার চেষ্টা করো, দেখো মুছে দিয়েছি তাই আমি আবার লিখলাম, ডেটগুলো লিখে নিচ্ছি, মানে সরি পিরিয়ডগুলো লিখেছি। এখানে 20 ছিল, 20 প্লাস 15 প্লাস 30 প্লাস 45 মাইনাস 30 করে হয়েছিল তোমার 80 ডেজ। অর্থাৎ এইটা মানে কি, আর মানে কি, আর মানে ম্যাটেরিয়াল কতদিন আমাদের স্টোরে পড়ে থাকবে, ম্যাটেরিয়াল কতদিন আমাদের স্টোরে পড়ে থাকবে। তারপর ওয়ার্ক ইন প্রোগ্রেস, ডব্লিউ মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস, এই ম্যাটেরিয়ালগুলো থেকে আমরা যে প্রোডাক্টটা তৈরি করবো, প্রোডাক্টটা করতে টাইম লাগবে, তো প্রোডাক্টটা করতে কতদিন টাইম লাগবে, 15 দিন। তার মানে এখানে 20 দিন ম্যাটেরিয়াল স্টোরে পড়ে রইলো, ম্যাটেরিয়াল থেকে ফাইনাল প্রোডাক্ট মানে ফিনিশ প্রোডাক্ট তৈরি হতে তোমার 15 দিন লাগলো, অর্থাৎ 35 দিন, এখনো পর্যন্ত 35 দিন তোমার টাকাটা আটকে রয়েছে। তারপর যখন আমার ফিনিশ প্রোডাক্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে, সেটা তো আমার গোডাউনে নিয়ে যাওয়া হবে, আর গোডাউনে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে বিক্রি হবে না, সঙ্গে সঙ্গে তো বিক্রি হবে না, সেখানে গোডাউনে 30 দিন পড়ে থাকবে। তারপর প্রোডাক্টটা বেচা হবে, যাকে বেচবো তাকে আমি ক্যাশেও বেচতে পারি, ধারেও বেচতে পারি। যদি তাকে ধারে বেচি তাহলে তার থেকে টাকা পেতে আরও বেশ কিছু সময় লাগবে, ধরে নিচ্ছি 45 দিন পর টাকাটা পাবো, 45 দিন পর টাকা পাবো। তার মানে টাকাটা পেতে এখনও আমার এতদিন সময় লাগবে, টোটাল এতদিন সময় লাগলো। তার মধ্যে আমরা 30 দিনের ক্রেডিট পেয়ে যাচ্ছি, অর্থাৎ যাদের থেকে আমরা ম্যাটেরিয়াল কিনেছিলাম, তাদের থেকে ধারে কিনেছিলাম, তারা আমাদের 30 দিনের সুবিধা দিয়েছিল। তার মানে এরকম করে ক্যালকুলেট করে কত দিয়েছিল, প্লাস মাইনাস করে আমার 80 দিন দাঁড়িয়েছিল। ঠিক আছে, আমি বলেছিলাম এটাই ছিল ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বা অপারেটিং সাইকেল, 80 দিন। অর্থাৎ 80 দিনে আমি আজকে যেই টাকাটা ইনভেস্ট করব সেই টাকাটা আমি 80 দিন পর ফিরে পাবো। তার মানে 80 দিনের জন্য বিজনেসটা তো 80 দিন ধরে চালাতে হবে, সেই 80 দিনের জন্য আমাকে টাকা অ্যারেঞ্জ করে রাখতে হবে। কিন্তু এক্সামে যে অঙ্ক থাকবে না, এক্সামে যে অপারেটিং সাইকেল বের করতে বলবে, এই দিনগুলো তোমাকে কখনোই এক্সামে বলে দেবে না, কারণ এটা বড় অঙ্ক আসবে, এক্সামে কোনোদিন এই দিনগুলো বলে দেবে না। ঠিক আছে, তো তোমাকে এই দিনগুলো আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ আর 20 দিন বেরোলো, এটা তো আমি আমার কি বললাম, একটা অ্যাজাম্পশন করেছি এই দিন হতে পারে, কিন্তু পরীক্ষায় তো অ্যাজাম্পশন করলে হবে না, পরীক্ষায় আমাকে সমস্ত ইনফরমেশন বা ফিগার দিয়ে দেবে, তো আমাকে এই 20 দিন কি করে বেরোলো সেটা বের করে দেখাতে হবে, এটা 15 দিন কি করে বেরোলো বের করে দেখাতে হবে, তারপর এটা 30 দিন কি করে বেরোলো, এটা 45 দিন কি করে বেরোলো, এটা 30 দিন কি করে বেরোলো, এইগুলো যে এই দিনগুলো বেরোলো কি করে সেটা আমাকে ক্যালকুলেট করে দেখাতে হবে। তো সেটাই এখন আমরা শিখবো, কি করে এই যে আর কি করে 20 দিন বেরোলো, তার নিজস্ব কিছু একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলোই এখন আমি তোমাদের শেখাবো। ঠিক আছে, তো দেখো এটা মুছে দিচ্ছি, লেখো, প্রথমে লেখো each component of the, লেখো each component, লেখো each component of the operating cycle, each component of the operating cycle, each component of the operating cycle can be calculated by the following formula. By the following formula. তাহলে কি লিখলাম ইচ কম্পোনেন্ট, এই যে অপারেটিং সাইকেল করতে গেলে যে কম্পোনেন্টগুলো বললাম, কি বললাম, প্রথমে আর বললাম, তারপর ডব্লিউ বললাম, তারপর এফ বললাম, তারপর ডি বললাম, তারপর সি বললাম, এই 5টা কম্পোনেন্টের কথা বললাম না। তাই বলছে ইচ কম্পোনেন্ট, এই 5টা কম্পোনেন্ট অফ দ্য অপারেটিং সাইকেল, এই অপারেটিং সাইকেলের 5টা কম্পোনেন্ট ক্যান বি ক্যালকুলেটেড বাই দ্য ফলোইং ফর্মুলা। তো প্রথমে লেখো আর, প্রথমে আর শেখালাম, আর ফর কি, আর ফর লেখো র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ড। ঠিক আছে, র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ড, র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ড। র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ড। তো দেখো এটাকে শর্টে বলতে পারি আমরা RMCP, র মেটেরিয়াল কনভার্সন পিরিয়ড। ঠিক আছে, এটাকে আর কেন বলা হয়েছে, র মেটেরিয়াল। তো এটা বের করার ফর্মুলাটা কি,
ফর্মুলাটা কি প্রথমে লেখো অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল, লেখো অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়ালস, অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়ালস ডিভাইডেড বাই কি লিখবো অ্যাভারেজ র ম্যাটেরিয়াল কনজাম্পশন পার ডে, অ্যাভারেজ র ম্যাটেরিয়ালস কনজাম্পশন পার ডে, অ্যাভারেজ র ম্যাটেরিয়াল কনজাম্পশন পার ডে, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এবার কোশ্চেনে যদি এখন তোমরা প্রশ্ন করবে স্যার অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল কী করে বের করবো, অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল বের করার ফর্মুলাটা এখানে নিচে লিখে রাখো, লেখো অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল, এটা বের করার ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল প্লাস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, যদি কোশ্চেনে যদি ঠিক আছে কোশ্চেনে যদি তোমার ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল বলে না দেয়, যদি কোশ্চেন ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল বলে না দেয়, ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল বলে না দেয়, তাহলে শুধু যদি র ম্যাটেরিয়াল বলে দেয় তাহলে আমি ওটাকেই ধরবো, ওটাকেই আমরা অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল ধরবো। যখন অঙ্ক করবো আমি বলে দেবো, কোনো ঘাবড়ানোর কিছু নেই। তো একটা জিনিস মাথায় রাখলে অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল বের করার ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল প্লাস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল ডিভাইডেড বাই 2, এটা অ্যাভারেজ স্টক। ঠিক আছে, এমনও হতে পারে কোনো অঙ্কে ধরো ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল বলে দিল না, তাহলে ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল যেটা বলে দেবে, ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালটাই হয়ে যাবে অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল। বা এমনও হতে পারে ওপেনিং স্টকও বললো না, ক্লোজিং স্টকও বললো না, শুধু র ম্যাটেরিয়াল বললো, তাহলে ওই যে শুধু র ম্যাটেরিয়াল বললো ওটাকেই অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল ধরে নেবো। তো আমরা যখন অঙ্ক করবো ব্যাপারটা বুঝিয়ে দেবো, কোনো ভয় পাওয়ার কিছু নেই। তারপর কি বলছে অ্যাভারেজ র ম্যাটেরিয়াল কনজাম্পশন পার ডে, এটা কি করে বের করবো, অ্যাভারেজ র ম্যাটেরিয়ালস কনজাম্পশন পার ডে, এটা বের করবো হচ্ছে অ্যাভারেজ র ম্যাটেরিয়াল কনজাম্পশন পার ডে বের করবো। তোমাকে এরকম এটা বের করার জন্য তোমাকে প্রথমে র ম্যাটেরিয়াল কনজিউম বের করে নিতে হবে, কত টাকা র ম্যাটেরিয়াল কনজিউম। ঠিক আছে, সবার প্রথম বের করে নিতে হবে কতটা কনজিউম হয়েছে, র ম্যাটেরিয়াল কনজিউম বের করে নিতে হবে। ঠিক আছে, র ম্যাটেরিয়াল কনজিউম ডিউরিং দ্য ইয়ার লিখতে হবে, ডিউরিং দ্য ইয়ার। তো এই বছরে ডিউরিং দ্য ইয়ারে কতটা র ম্যাটেরিয়াল কনজিউম করছে, ডিভাইডেড বাই কী করবে 365, 365 অর্থাৎ আমাদের এক বছরে কত দিন হয় 365 দিন। তো 365 দিনে তুমি এতটা র ম্যাটেরিয়াল কনজিউম করো, তাহলে একদিনে কত, এত বাই 365। তো তার একটা ভালো কথা বলে দিই, আমরা এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শিখছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টকে দেখবে তোমরা যখন অঙ্ক করবে দেখবে কোশ্চেনে লিখে দেবে অ্যাজিউম দ্যাট 1 ইয়ার ইকুয়াল টু 360, ওরা কখনোই 365 বলবে না। তো দেখো মাথায় রাখবে, তোমরা যখন অঙ্ক করবে ম্যাক্সিমাম অঙ্ক যখন করবে দেখবে লেখা থাকবে কোশ্চেনে 1 ইয়ার, এক বছর ইকুয়াল টু 360 দিন, 365 জায়গায় 360 দিন। ঠিক আছে, তো আমরা জানি 365 দিনে এক বছর হয়, কিন্তু আমরা যখন অঙ্কগুলো করবো তখন 365 দিনে না করে আমি এখানে 365 লিখে দিচ্ছি, আমি এখানে 365 লিখেছি, কিন্তু যখন অঙ্ক করব তখন মাথায় রাখবে 365 জায়গায় 360 দিন করব। হ্যাঁ, তো যদি কোনো কোশ্চেনে মেনশন করে দেয় এক বছর ইকুয়াল টু 365 দিন, তুমি সেখানে 365 দিন ধরেই করবে। যদি কিছু মেনশন না করা থাকে তুমি 360 দিন ধরে করবে। ঠিক আছে, এটা অ্যাজাম্পশন করা হয় এফএম এর মধ্যে, এই অ্যাজাম্পশন সব জায়গায় অ্যাজাম্পশন করা হয় না, অনলি এফএম এ এই অ্যাজাম্পশনটা করা হয়। তাহলে আশা করি বুঝতে পারলে আর কি করে বেরোলো। আর এটা মনে রাখার, এই ফর্মুলাটা মনে রাখার ট্রিক্সটাও আমি শিখিয়ে দেবো, চিন্তা করার কিছু নেই, ট্রিক্স শিখিয়ে দেবো। আগে সমস্ত ফর্মুলাগুলো লিখে নিই, তারপর ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি। আর র ম্যাটেরিয়াল, স্যার র ম্যাটেরিয়াল কনজিউম কী করে বের করবো? আরে র ম্যাটেরিয়াল কনজিউম তোমরা কস্ট শিট করেছো। র ম্যাটেরিয়াল কনজিউম বের করার নিয়ম হচ্ছে, এখানে লিখে রাখো, র ম্যাটেরিয়াল কনজিউম বের করবো কি করে। প্রথমে লিখবো হচ্ছে ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল। ঠিক আছে, ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল প্লাস পারচেসেস অফ র ম্যাটেরিয়াল মাইনাস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল। ঠিক আছে, বেসিক্যালি এই আইটেমগুলোই পাবে, তাই আমি একটা আইটেম লিখলাম, আর বেশি আইটেম আমি লিখলাম না। ঠিক আছে তো, আচ্ছা চলে আসো, এবার চলে আসো ডব্লিউর কনসেপ্টে চলে আসো। ডব্লিউ মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস, লেখো ওয়ার্ক ইন প্রোগ্রেস। কনভার্সন পিরিয়ড,
ওয়ার্ক ইন প্রোগ্রেস কনভার্সন পিরিয়ড, ঠিক আছে। এর শর্ট ফর্ম কি বলতে পারি আমরা, WIP ওয়ার্ক ইন প্রোগ্রেস কনভার্সন পিরিয়ড, WIPCP, ঠিক আছে, WIPCP। তো এটা বের করার ফর্মুলাটা কি লিখবে, এটা বের করার ফর্মুলাটা আমরা কি লিখতে পারি, দেখো তুমি নিজেই ভাবার চেষ্টা করো ফর্মুলা কি হতে পারে। ওপরটাই ফর্মুলা কি করে বের করে, ওপরে করেছিলাম অ্যাভারেজ স্টক, আগেরটা করলাম অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল, অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল। যখন আমরা এটা কি করলাম, অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল, তাহলে এখানে কি করব, একই হবে অ্যাভারেজ স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। আগেরটা যেহেতু র মেটেরিয়াল বের করছিলাম তাই অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল, আর এখন করব অ্যাভারেজ স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো ফর্মুলাটা লেখো, কি লিখবে, অ্যাভারেজ স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক আছে, ডিভাইডেড বাই কি লিখব, অ্যাভারেজ ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন, লেখো অ্যাভারেজ ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন, অ্যাভারেজ ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন পার ডে। তো আমি এখানে অবশ্যই বলবো না, আগেরটা যেমন বলে দিলাম, নতুন করে বলার কিছু নেই, অ্যাভারেজ স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস কী করে বের করতে। যদি তোমাকে অ্যাভারেজ স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস বের করতে হয় তাহলে কী করে বের করবে, ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস আর ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবে। আচ্ছা আমি লিখেই দিচ্ছি এখানে, কি লিখবো, অ্যাভারেজ স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস বের করবো কি করে, ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস প্লাস ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস ডিভাইডেড বাই 2 হয়ে গেল। এবার হচ্ছে অ্যাভারেজ ফ্যাক্টরি কস্ট, কি লেখা আছে, অ্যাভারেজ ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন পার ডে, ঠিক আছে। এবার প্রশ্ন হলো ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন কি করে বের করব, এখানে লেখো ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন, প্রথমে লিখবো প্রাইম কস্ট। এবার নিশ্চয়ই এটা জিজ্ঞাসা করবে না প্রাইম কস্ট কি করে বের করতে হয়, কস্ট শিটের মধ্যে প্রাইম কস্ট তো শিখেছি, প্রাইম কস্ট কি করে বের করতে হয়, ম্যাটেরিয়ালের সঙ্গে ওয়েজেস যোগ করতে হবে। তো দেখো ম্যাটেরিয়াল কনজিউম তো আগেই বের করে ফেলেছি তাই না, সেই ম্যাটেরিয়াল কনজিউমের সঙ্গে ওয়েজেস যোগ করব, যোগ করে যেটা হবে তার সঙ্গে কি করব, ফ্যাক্টরি ওভারহেড অঙ্কে নিশ্চয়ই থাকবে কিছু না কিছু, তো ফ্যাক্টরি ওভারহেড নেব, তার সাথে কি করব, যোগ করব ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস মাইনাস ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো এটা তোমাকে মাথায় রাখতে হবে, এই করে বেরিয়ে যাবে ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন। কিন্তু এখানে কি করতে বলছে, ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন পার ডে করতে বলেছে, অর্থাৎ যত টাকা বেরোবে ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন সেটাকে 365 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে কি করে লিখবো, এখানে কোথায় লিখবো, এখানে নিচে লিখছি অ্যাভারেজ ফ্যাক্টরি, লিখো অ্যাভারেজ ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন, অ্যাভারেজ ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন পার ডে। তাহলে কি লিখবো, এখানে লিখবো ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন ডিভাইডেড বাই 365। পুরো ফর্মুলাগুলো যা যা লেখাচ্ছি পুরো টোকো এবং ভালো করে বোঝার চেষ্টা করো, যে কোনো অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে, আমাকে অঙ্ক করাতে হবে না, ঠিক আছে। এটা হয়ে গেল, তাহলে দুটো শেখালাম, একটা আর শেখালাম, ডব্লিউ শেখালাম। এবার করব ফিনিশ গুডস, ঠিক আছে, এবার করব ফিনিশড গুডস কনভার্সন পিরিয়ড। দেখো এখানে লিখছি ফিনিশ গুডস মানে এফ, জাস্ট লেখাগুলো চেঞ্জ করে দিচ্ছি, ফিনিশড গুডস, ঠিক আছে, ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড। তো ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড বের করার ফর্মুলা কি হবে, অ্যাভারেজ স্টক অফ, এটা হয়ে যাবে ফিনিশ গুডস, অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস ডিভাইডেড বাই কি হবে, অ্যাভারেজ র মেটেরিয়াল কনজিউমের জায়গায় হবে অ্যাভারেজ কস্ট অফ গুডস সোল্ড, অ্যাভারেজ কস্ট অফ গুডস সোল্ড পার ডে, অ্যাভারেজ কস্ট অফ গুডস সোল্ড পার ডে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে হবে অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়ালের জায়গায় হয়ে যাবে অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস। অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস বের করবো কি করে, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস
প্লাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তারপর এই জায়গাটা চেঞ্জ করে দিচ্ছি আমি, কারণ এবার আমাকে বের করতে হবে কি, কস্ট অফ গুডস সোল্ড বলেছে। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড বের করবো কি করে, ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন লেখো, ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে, ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন তার সাথে যোগ করবে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস মাইনাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। হয়ে গেল, কস্ট অফ গুডস সোল্ড হয়ে গেল, কিন্তু আমাকে বের করতে বলছে এখানে কস্ট অফ গুডস সোল্ড পার ডে। ঠিক আছে, তো এখানে লেখো কস্ট অফ গুডস সোল্ড পার ডে। কী করে বের করবো কস্ট অফ গুডস সোল্ড পার ডে, কস্ট অফ গুডস সোল্ডকে তুমি 365 দিয়ে ডিভাইড করে দাও, কস্ট অফ গুডস সোল্ডকে তুমি 365 দিয়ে ডিভাইড করে দাও, হয়ে গেল। তার মানে আমরা ফিনিশ গুডসটাও শিখে গেলাম। এবার আমরা কি করব, নিচের পোর্শনটা মুছে দিচ্ছি। এবার আমরা করব ডেটার্স কালেকশন পিরিয়ড, লেখো ডেটার্স কালেকশন পিরিয়ড। এবার আমরা করব ডেটার্স কালেকশন পিরিয়ড। প্রতিটা পয়েন্ট টুকবে, কিছু বাদ দেবে না। ডেটার্স কালেকশন পিরিয়ড, এরকম করো না যে স্যার পারবো তো, এই জিনিসগুলো পারবো, টুকে লাভ নেই, সেটা করে লাভ নেই, ফর্মুলাগুলো এক জায়গায় টুকে রাখো। ঠিক আছে, ডেটার্স কালেকশন পিরিয়ড এর শর্ট ফর্ম হচ্ছে ডিসিপি, ডেটার্স কালেকশন পিরিয়ড। তো ফর্মুলাটা কি, ফর্মুলাটা কি ডেটার্স কালেকশন পিরিয়ড, একই হবে, উপরে বসবে অ্যাভারেজ স্টক অফ ডেটার্স, উপরে বসবে অ্যাভারেজ স্টক অফ ডেটার্স ডিভাইডেড বাই ডেটার্সের ক্ষেত্রে কি হবে, ক্রেডিট সেল। ডেটার্স কাকে বলে, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে তো ডেটার্স বলে, তাহলে এখানে ক্রেডিট সেল কথাটা আসবে। তাহলে কি লিখবে, অ্যাভারেজ ক্রেডিট সেল পার ডে। আর নিশ্চয়ই ক্রেডিট সেল কি করে বের করতে হয় এটা আর বোঝাতে হবে না, কোশ্চেনেই বলে দেবে, চিন্তা করে লাভ নেই, কোশ্চেনে ক্রেডিট সেল দিয়ে দেবে, অ্যাভারেজ ক্রেডিট সেল পার ডে। আমি বলেছিলাম একটা ট্রিক্স শেখাবো, ট্রিক্স, এইগুলো তো ফর্মুলা, এগুলো অনেকে মুখস্থ করবে। ঠিক আছে, তো মনে রাখার টেকনিক কী করে মনে রাখতে হয় সেই ট্রিক্সটা আমি বলে দিতে পারি। তোমরা অলরেডি রেশিও অ্যানালাইসিস শিখে ফেলেছো, ঠিক আছে, রেশিও অ্যানালাইসিস তোমাদের হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই রেশিও অ্যানালাইসিস যখন হয়ে গেছে তোমরা নিশ্চয়ই এই রেশিওগুলোর নাম শুনেছো, ডেটার্স টার্নওভার রেশিও। হ্যাঁ স্যার, ডেটার্স টার্নওভার রেশিও করেছি, ক্রেডিটার্স টার্নওভার রেশিও করেছি, ঠিক আছে, স্টক টার্নওভার রেশিও করেছি, সব করেছো নিশ্চয়ই, ডেটার্স টার্নওভার রেশিও, ক্রেডিটার্স টার্নওভার রেশিও, স্টক টার্নওভার রেশিও। আচ্ছা, যখন এই রেশিওগুলো করেছো তার পাশাপাশি নিশ্চয়ই এটাও করেছো, ডেটার্স কালেকশন পিরিয়ড, ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড, স্টক হোল্ডিং পিরিয়ড। কি বললাম, ডেটার্স থেকে এটা কী করি, টাকা কালেক্ট করি, তাই ডেটার্স কালেকশন পিরিয়ড, তারপর ক্রেডিটার্সকে পেমেন্ট করি, তাই বলতে পারি ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড, আর স্টকটা কতদিন হোল্ড করি তাই বলতে পারি স্টক হোল্ডিং পিরিয়ড। তার মানে এখানে ডেটার্স কালেকশন পিরিয়ডের ফর্মুলা কি তোমরা লিখতে পারো? তখন তোমাদের মাথায় তো এটা আসা উচিত ছিল, স্যার আপনি কেন এই ফর্মুলা লিখছেন, আমরা তো ডেটার্স কালেকশন পিরিয়ডের ফর্মুলা আমরা ক্লাস 12-এই শিখেছি রেশিও অ্যানালাইসিসে, আবার এই সেমিস্টারে 6th সেমিস্টারে ডেটার্স কালেকশন পিরিয়ডের ফর্মুলা শিখেছি। কি ফর্মুলা শিখেছো বলো, কি ফর্মুলা শিখেছো? স্যার ডেটার্স কালেকশন পিরিয়ডের এই ফর্মুলাটা থেকে আমি একটু, মানে এটা ভুল ফর্মুলা না, এটাও ঠিক ফর্মুলা, ঠিক আছে, এই ফর্মুলা তোমরা জানতে, ডেটার্স কালেকশন পিরিয়ডের ফর্মুলা কি জানতে? স্যার ডেটার্স কালেকশন পিরিয়ডের ফর্মুলা আপনি শিখিয়েছেন 365 ডেজ, আপনি যদি দিনে করেন তখন 365, আপনি যদি মান্থে করেন তাহলে 12 মান্থ, ঠিক আছে, আর আপনি যদি উইকে করেন তাহলে 52 উইকস, আপনি এটা বলেছিলেন। তাহলে এই বলেছিলাম ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হয় ডেটার্স টার্নওভার রেশিও, ডেটার্স টার্নওভার রেশিও, ঠিক আছে, এটা শিখিয়েছিলাম আরেকটা ফর্মুলাও দিয়েছিলাম, তো এই ফর্মুলার জন্য তোমাকে তো ডেটার্স টার্নওভার রেশিও বের করতে হবে। বলো এই ফর্মুলা তুমি কখন অ্যাপ্লাই করতে পারো, যদি ডেটার্স টার্নওভার রেশিও জেনে থাকো, আর ডেটার্স টার্নওভার রেশিও না জানলে তখন কি করতে, এটারই আরেকটা ফর্মুলা অর দিয়ে, এটারই আরেকটা ফর্মুলা তুমি কি লিখতে, তোমাদের কি লিখতে শিখিয়েছি, তোমাদের লিখতে শিখিয়েছি ডেটার্স ইন্টু 365, ঠিক আছে, ডিভাইডেড বাই ক্রেডিট সেলস। আমি বলেছিলাম যদি আমরা ডেটার্স টার্নওভার রেশিও না জানি, আমাদের যদি ডেটার্স টার্নওভার রেশিওর ইনফরমেশন যদি আমার কাছে না থাকে, তখন ডেটার্স কালেকশন পিরিয়ড বের করার ফর্মুলা এটা, এবং কীভাবে কী করতে হয় সেটাও শিখিয়েছিলাম, ঠিক আছে। তো আচ্ছা, আমি যদি এই ফর্মুলাটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে কি বলতে পারি, এখানে তো উপরে যেমন 365 ছিল 365 লিখলাম,
ডেটাস টার্নওভার রেশিও, আমি বলেছিলাম যে কোনো টার্নওভার রেশিও বের করতে বললে, ডেটাস টার্নওভার রেশিও বের করতে বলেছে, টার্নওভার মানে সেলটাকে ইন্ডিকেট করে, তাহলে সেল বাই ডেটার্স, কি বললাম, সেল বাই ডেটার্স। সেল, এখানে সেল বলতে কোন সেল, ক্রেডিট সেলস, ক্রেডিট সেলস বাই ডেটার্স। 365 ডিভাইডেড বাই ক্রেডিট সেল বাই ডেটার্স। তো এটাকে যদি তুমি একটু সাজাও তাহলে কি হচ্ছে, ডেটার্সটাকে উপরে উঠে যাবে, ডেটার্সটা উপরে উঠে যাবে, তাহলে 365 ইন্টু ডেটার্স ডিভাইডেড বাই ক্রেডিট সেলস, ডিভাইডেড বাই ক্রেডিট সেল। দেখো তাই করেছি, তাই করেছি, 365 ইন্টু ডেটার্স ডিভাইডেড বাই ক্রেডিট সেল। আর এখানে ফর্মুলা কি লেখা ছিল, এখানে ফর্মুলা লেখা ছিল অ্যাভারেজ স্টক অফ ডেটার্স, অ্যাভারেজ স্টক অফ ডেটার্স ডিভাইডেড বাই অ্যাভারেজ ক্রেডিট সেল পার ডে। ঠিক আছে, এই ফর্মুলাটাও যা আর এই ফর্মুলা দুটো সেম ফর্মুলা, কোনো কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, দুটো একই ফর্মুলা, দুটো একই ফর্মুলা। 365 ইন্টু ডেটার্স ডিভাইডেড বাই ক্রেডিট সেল, ব্যাপারটা একই। স্যার কি করে এক হচ্ছে, কি করে এক হচ্ছে, দেখো এই ডেটার্স তো এখানে ডেটার্স হয়ে গেল, এখানে যে ডেটার্স আছে আর উপরে যে ডেটার্স দুটো সেম। এই যে আমি এখানে লিখছি, এখানে কি লেখা ছিল, অ্যাভারেজ স্টক অফ ডেটার্স, মানে ডেটার্সটাকেই বলছি। আরে অ্যাভারেজ স্টক অফ ডেটার্স বের করার নিয়ম কি, ওপেনিং স্টক অফ ডেটার্স প্লাস ক্লোজিং স্টক অফ ডেটার্স ডিভাইডেড বাই 2। এখানে কোনো সমস্যা নেই, ওপেনিং স্টক অফ ডেটার্স প্লাস ক্লোজিং স্টক অফ ডেটার্স ডিভাইড বাই 2। যদি কোশ্চেনে ওপেনিং স্টক অফ ডেটার্স বলে না দেয় তখন অ্যাভারেজটাই হবে ক্লোজিং, ক্লোজিং ডেটার্স হবে অ্যাভারেজ, এটা আমরা রেশিও অ্যানালাইসিসে শিখেছি। তো এখানে কোনো সমস্যা নেই, এই ডেটার্সটাই তো উপরে ডেটার্স বসে গেল। এইবার অ্যাভারেজ ক্রেডিট সেল পার ডে, ঠিক আছে, অ্যাভারেজ ক্রেডিট সেল পার ডে আমরা এখানে কি বলতে পারি, ক্রেডিট সেল ইন্টু 1/365। কিছু ভুল বললাম কি, কিছু ভুল বললাম কি, অ্যাভারেজ ক্রেডিট সেল পার ডে মানে এক এক দিনে ক্রেডিট সেল কত করে হবে, আমাকে দেখতে হবে এক বছরে যত টাকা ক্রেডিট সেল সেটাকে যদি 365 দিয়ে ডিভাইড করি তাহলে অ্যাভারেজ ক্রেডিট সেল পার ডে হবে। এবার দেখো না, ডেটার্স বাই ক্রেডিট সেল ইন্টু 1/365, তার মানে এই 365টি যদি উপরে তুলে দাও তাহলে ইন্টু 365। এমন কিছু কঠিন নেই, আমি তোমাকে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা সব জানো, জাস্ট মনে করালাম। তো তোমাকে যদি পরীক্ষায় ডেটাস কালেকশন পিরিয়ড বলে, তুমি ডাইরেক্ট যদি এই ফর্মুলা লেখো কখনো কাটতে পারবে না, তার মানে এই ফর্মুলাটাই আলটিমেটলি এই ফর্মুলা, ঠিক আছে, কোনো ভুল নেই। আমি এটাই বলতে চাইছি। তাহলে আশা করি বুঝতে পারলে ডেটার্স কালেকশন পিরিয়ডটা কি করে বের করলাম। একই রকমভাবে যদি তোমাকে ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড বের করতে বলে, তোমরা নিজেরাই বলো ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড কি করে বের করবো, তোমরা নিজেরা বলো ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড কি করে বের করবো। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা নিজেরা বলবে ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড কি করে বের করবো। দেখো এখানে লিখছি ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড। স্যার এটাও আমরা রেশিও অ্যানালাইসিস শিখেছি, তোমরা একবারে ফর্মুলা বলো, রেশিও অ্যানালাইসিস কি ফর্মুলা ফেলতে, ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড বললে কি ফর্মুলা লিখতে। স্যার ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড বললে আমরা লিখতাম ক্রেডিটার্স ইন্টু 365। লেখো যেটা লিখতে সেটাই লেখো, ক্রেডিটার্স ইন্টু 365 ডিভাইডেড বাই ক্রেডিটার্স হলে সেক্ষেত্রে কাকে রিপ্রেজেন্ট করে, ক্রেডিট পারচেসকে, তাই নিচে কি লিখতাম, ক্রেডিট পারচেস, এখানে লিখতাম ক্রেডিট পারচেস। তো বলো তাহলে তোমরা বুঝতে পারলে তো ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ডটা কি করে বেরোলো, একদম নর্মাল জিনিস, আমরা রেশিও অ্যানালাইসিস করেছি, সেখানকার ফর্মুলা ফেললাম। ফর্মুলা কি ছিল, ক্রেডিটার্স ইন্টু 365। আর ক্রেডিটার্সের ক্ষেত্রে তো সেল হবে না, ক্রেডিটার্সের ক্ষেত্রে আমরা যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাই এখানে পারচেস আসবে, তাই এখানে লিখেছি ক্রেডিটার্স ইন্টু 365 ডিভাইড বাই ক্রেডিট পারচেস। হ্যাঁ, এখন যদি তোমাদের বই খোলো, বইতে ফর্মুলাটা একটু আলাদা পাবে। কেমন ফর্মুলা পাবে দেখো, আমি বলে দিচ্ছি বইতে কি ফর্মুলা পেতে পারো। বইতে পেতে পারো তুমি অ্যাভারেজ স্টক, অ্যাভারেজ ক্রেডিটার্স, ঠিক আছে, বইতে পাবে অ্যাভারেজ ক্রেডিটার্স ডিভাইডেড বাই, ঠিক আছে, তো অ্যাভারেজ ক্রেডিটার্স ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেইলি ক্রেডিট পারচেস, অ্যাভারেজ ডেইলি ক্রেডিট পারচেস, বইতে এই ফর্মুলাটা পাবে। আর বলো না অ্যাভারেজ ডেইলি ক্রেডিট পারচেস কি করে বের করতে হয়, আরে ক্রেডিট পারচেস ইন্টু 1/365, ক্রেডিট পারচেস ইন্টু 1/365, এটা বের করবো কি করে, ক্রেডিট পারচেস ইন্টু 1/365। এবার আমি যদি 365টাকে উপরে তুলি তাহলে কি হবে, ক্রেডিটার্স ইন্টু 365 ডিভাইডেড বাই কি হবে তোমার
ক্রেডিট পারচেস, এটাই তো হচ্ছে ব্যাপার। তো ফর্মুলা একই ব্যাপার, তো নতুন করে কোনো ব্যাপার নেই, একই জিনিস মনে রাখার কী হয় টেকনিকটাও শিখিয়ে দিলাম। তাহলে স্যার আপনি তো দুটো বললেন, ডেটার্স ক্রেডিটার্স, কিন্তু আপনি র ম্যাটেরিয়াল তো বললেন না মনে রাখার ট্রিক্স, আপনি ওয়ার্ক ইন প্রোগ্রেস বললেন না, আপনি ফিনিশ গুডস বললেন না, ওইগুলোর ট্রিকটাও বলে দিন। দেখো তুমি বলো এখানকার ট্রিক্সটা কি বলেছি, এখানকার ট্রিক্সটা বলেছি অ্যাভারেজ ক্রেডিটার্স বাই অ্যাভারেজ ক্রেডিটার্স ইন্টু 365 ডিভাইড বাই অ্যাভারেজ ক্রেডিট পারচেস, ক্রেডিটার্স ইন্টু 365 ডিভাইড বাই ক্রেডিট পারচেস। তো এখানে কি লিখবো, যখন ফিনিশ গুডস করব তখন এখানে লিখবো ক্রেডিটার্সের জায়গায় হয়ে যাবে কি ফিনিশ গুডস, ক্রেডিটার্সের জায়গায় হয়ে যাবে ফিনিশ গুডস। কেন ফিনিশ গুডস হবে, আমরা ফিনিশ গুডসের পিরিয়ডটা বের করছি, এখানে যেহেতু ক্রেডিটার্সের পিরিয়ড করছি বলে ক্রেডিটার্স, ফিনিশ গুডসের পিরিয়ড যখন করবো তখন ক্রেডিটার্সের জায়গায় হয়ে যাবে ফিনিশ গুডস ইন্টু 365 ডিভাইডেড বাই ক্রেডিট পারচেসের জায়গায় কি লিখবে, ক্রেডিট পারচেসের জায়গায় লিখবে কস্ট অফ গুডস সোল্ড। স্যার যখন ওয়ার্ক ইন প্রোগ্রেস করবো একই কথা, এখানে লিখবে অ্যাভারেজ স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস ইন্টু 365 ডিভাইড বাই লিখবে ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন। স্যার যখন র ম্যাটেরিয়াল করবো লিখবে অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল ইন্টু 365 ডিভাইডেড বাই র ম্যাটেরিয়াল কনজিউম। তো বুঝতে পারলে ব্যাপারটা, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে, অঙ্ক খুব ইজি। এবার আমরা এক একটা করে অঙ্ক করি, পুরো ব্যাপারগুলো তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আচ্ছা আর একটু বলে দিই তারপর অঙ্ক করাবো। তো অপারেটিং সাইকেল, এই অপারেটিং সাইকেলের আর একটা নাম কি বললাম, অপারেটিং সাইকেলের আর একটা নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তাহলে এটা বের করার ফর্মুলাটা কি হলো, আর প্লাস ডব্লু প্লাস এফ প্লাস ডি মাইনাস সি। তো করে ক্যালকুলেটর যেটা বেরোবে এত দিন বেরিয়ে গেল, অপারেটিং সাইকেল বেরিয়ে গেলে এত দিন। এরপর কি করব, এরপর লেখো নাম্বার অফ অপারেটিং সাইকেল। কোনো কোনো অঙ্কে তোমাকে বলে দেবে তুমি নাম্বার অফ অপারেটিং সাইকেল বের করো। স্যার এটা কি করে বের করতে হয়, একদম ইজি। নাম্বার অফ অপারেটিং সাইকেল, সাপোজ ধরো তোমার অপারেটিং সাইকেল বেরিয়েছে, ধরো তোমার কত 90 দিন, অপারেটিং সাইকেল বেরিয়েছে 90 দিন। তার মানে তুমি যেই টাকাটা আজকে লাগাবে সেই টাকাটা 90 দিন পর ফিরে আসবে। তার মানে বছরে কতগুলো অপারেটিং সাইকেল হবে, বছরে কতগুলো অপারেটিং সাইকেল হবে, এটা কি করে বের করব। দেখো আমরা কি শিখেছি, যদি আমরা দিনে করি, আমার অপারেটিং সাইকেল যদি দিনে বেরোয়, অপারেটিং সাইকেলের অ্যান্সার যদি দিনে বেরোয়, তাহলে উপরে কি লিখবো দিন, 365 ডেজ, বা আমরা কি বলেছি 365 লিখবো না, তুমি 360 করো, 360 ডেজ, 360 ডেজ ডিভাইডেড বাই নাম্বার অফ অপারেটিং সাইকেল, এটা নাম্বার অফ অপারেটিং সাইকেল না লিখে লিখবে অপারেটিং সাইকেল। সাপোজ ধরো আমার অপারেটিং সাইকেল বেরোলো কত 90 দিন, অপারেটিং সাইকেল বেরোলো 90 দিন। এবার কত দিনে এক বছর হয়, 365 দিনে। তো আমি 365 জায়গায় এফএমএ ক্যালকুলেশন করতে হবে 360 দিন। তার মানে 90 দিনে যদি 90 দিনে তুমি টাকাটা রিকভার করতে পারছো, তাহলে বছরে এরকম কতগুলো অপারেটিং সাইকেল হবে, স্যার 365/90 হবে, মানে 365 জায়গায় হবে 360/90, অর্থাৎ 4খানা অপারেটিং সাইকেল হবে। ঠিক আছে, 4খানা অপারেটিং সাইকেল হবে। তার মানে বুঝতে পারলে ব্যাপারটা। নেক্সট, নাম্বার অফ অপারেটিং সাইকেল যখনই তোমাকে বের করতে বলবে তার ফর্মুলাটা হয়ে যাবে, ওপরে বসবে কত দিন, যদি দিনে করো দিন, উইকে করলে উইক, আর মাসে করলে মাস। ঠিক আছে, এত দিনে এক বছর, সেটা ডিভাইড বাই অপারেটিং সাইকেল। একটা অপারেটিং সাইকেল যদি 90 দিন হয়, তাহলে 360 দিনে কটা অপারেটিং সাইকেল, আরে 90 দিনে যদি একটা অপারেটিং সাইকেল হয়, তাহলে 360 দিনে কটা অপারেটিং সাইকেল, 4টে। তো আশা করি বুঝতে পারলে। নেক্সট লেখো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কি করে বের করবো, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এর উপর বেস করে যদি তোমাকে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করতে বলে, তাহলে সেটা তুমি কি করে করবে, ঘাবড়াবে না, একদম ইজি। স্যার কি করে বের করবো, লেখো টোটাল অপারেটিং এক্সপেন্সেস ডিউরিং দ্য ইয়ার, total operating expenses during the year divided by number of operating cycle, বেশ হয়ে গেল। এটা করতে পারো। স্যার এটা ছাড়া আর কোনো ফর্মুলা, আর একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, কি ওপরে যা ছিল সেটা তো ফিক্সড, লেখো টোটাল অপারেটিং এক্সপেন্সেস
ডিউরিং দ্য ইয়ার, total operating expenses during the year divided by operating cycle into 360। ব্যাস, তোমাকে দেখো কতগুলো ফর্মুলা দিয়ে দিলাম। তো অপারেটিং সাইকেলে এর বাইরে কিচ্ছু থাকবে না, এ কটা ফর্মুলা তুমি জেনে রাখো তাহলে হয়ে যাবে। ও আর একটা কথা স্যার, অপারেটিং এক্সপেন্সেস কি করে বের করব এটা লিখে রাখো। অপারেটিং এক্সপেন্সেস বের করার ফর্মুলাটা, অপারেটিং এক্সপেন্সেস বের করার ফর্মুলাটা লিখে রাখো। কি লিখবে? লেখো ম্যাটেরিয়াল, ঠিক আছে, তারপর লেখো যোগ দিয়ে লেখো লেবার, যোগ দিয়ে লেখো ওভারহেড। স্যার কোন ওভারহেড? কোন ওভারহেড? আরে ওভারহেড কি কি ওভারহেড শিখেছো তোমরা? ফ্যাক্টরি ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আমি এখানে বক্স করেছি যাতে বুঝতে সুবিধা হয়। একটা তো তোমার ফ্যাক্টরি ওভারহেড হয়, একটা তোমার অফিস ওভারহেড হয়, আর একটা তোমার সেলিং ওভারহেড হয়। তিনটে ওভারহেডই এর মধ্যে কভার হবে। কিন্তু মাথায় রাখবে ওভারহেড তো তুমি নেবে, ওভারহেড বাবদ যত খরচ হবে সব নেবে, কিন্তু মাথায় রাখবে ডেপ্রিসিয়েশন খরচ এর মধ্যে নেওয়া যাবে না, ডেপ্রিসিয়েশন নেওয়া যাবে না। আর ডেপ্রিসিয়েশন কেন নেবে? ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ আইটেম, নন ক্যাশ আইটেম কিন্তু এর মধ্যে কভার হবে না। স্যার আমরা যখন কস্ট শিট করতাম তখন ওভারহেডের মধ্যে তো ডেপ্রিসিয়েশন আমরা নিতাম, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে বা অফিস ওভারহেড, বেসিক্যালি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে তোমরা পেতে ডেপ্রিসিয়েশন প্ল্যান্টের মেশিন। কেন নিতাম? তখন আমরা কোনো প্রোডাক্টের কস্ট বের করতাম, কস্ট করার জন্য ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতাম। কিন্তু এখানে কিন্তু আমরা প্রোডাক্টের কস্ট বের করছি না, আমি বের করছি কতদিন আমার ক্যাশ টাকাটা আটকে থাকবে, কতদিন আমার ক্যাশ টাকাটা আটকে থাকবে। আর ডেপ্রিসিয়েশন থোড়াই ক্যাশ খরচ, তাহলে কি করে ক্যাশ আটকে থাকবে? সুতরাং ডেপ্রিসিয়েশন যদি কোশ্চেনে দেয়ও তুমি নেবে না। ধরো তোমাকে কোশ্চেনে বলে দিল ফ্যাক্টরি ওভারহেড বলে দিল 10,000 টাকা, ঠিক আছে, বললো এর মধ্যে 2,000 টাকা ডেপ্রিসিয়েশন আছে, তাহলে তখন তুমি কত লিখবে? 10 লিখবে না, 10 লেখা যাবে না, 10 থেকে 2 বাদ দিয়ে 8 নিতে হবে, অর্থাৎ ডেপ্রিসিয়েশনটাকে এক্সক্লুড করতে হবে। তাহলে লিখে দাও অল এক্সপেন্সেস এক্সক্লুডিং ডেপ্রিসিয়েশন, লিখো অল এক্সপেন্সেস এক্সক্লুডিং ডেপ্রিসিয়েশন। কারণটা বলে দিলাম কি কারণে ডেপ্রিসিয়েশন নেবে না। তোমরা বলতেই বলো স্যার ডেপ্রিসিয়েশন তো খরচ, কেন নেবো না? তুমি বলবে ডেপ্রিসিয়েশন তো ক্যাশ খরচ নয়, এটা তো নন ক্যাশ খরচ, তাই এটাকে নেওয়া যাবে না। ব্যাস, এনাফ, ঠিক আছে। এবার আমরা বইয়ের অঙ্ক করবো, তো টুকে নাও এত অবধি। তো এখন যেই অঙ্কটা করব তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অঙ্কটা সিএস ফাইনালে এসেছিল জুন 2002। সমস্ত ডিটেলস তোমাকে তুলে দিয়েছে, সমস্ত ডিটেলস তোমার সামনে তুলে ধরেছে, তোমাকে বের করতে বলেছে। দেখো তোমার কাছে 6টা পয়েন্ট জানতে চেয়েছে। কি কি জানতে চেয়েছে? ডিউরেশন অফ র ম্যাটেরিয়াল স্টেজ, মানে ডিউরেশন অফ র ম্যাটেরিয়াল স্টেজ মানে র ম্যাটেরিয়াল কনভার্সন পিরিয়ড বের করতে বলেছে, তারপর ওয়ার্ক ইন প্রোগ্রেসের পিরিয়ড বের করতে বলেছে, ফিনিশ গুডসের পিরিয়ড বের করতে বলেছে, অ্যাকাউন্টস রিসিভেবল মানে ডেটার্সের পিরিয়ড বের করতে বলেছে, অ্যাকাউন্টস পেবেল মানে ক্রেডিটার্সের পিরিয়ড বের করতে বলেছে, তারপর ফাইনালি অপারেটিং সাইকেল বের করতে বলেছে। তো এক একটা করে করব, চলো। 1 নম্বর অ্যান্সার কি করব? প্রথমে বের করতে বলেছে ডিউরেশন অফ র ম্যাটেরিয়াল স্টেজ, যেমন বলেছে ঠিক তেমন লিখবে। লেখো ডিউরেশন অফ র ম্যাটেরিয়াল স্টেজ, লেখো ডিউরেশন অফ র ম্যাটেরিয়াল স্টেজ। স্যার এটা কি করে বের করতে হবে? আরে ফর্মুলা তো শিখিয়েছি, ডিউরেশন অফ র ম্যাটেরিয়াল স্টেজ কি করে বের করতে হয়। তো প্রথমে দেখো কি বলেছে কোশ্চেনে, ইনফরমেশন কি দিয়েছে। কোশ্চেনে ইনফরমেশন দিয়েছে অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল দিয়েছে, আর কি দিয়েছে? ডেলি কনজামশন দিয়েছে, তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে কনজামশন পার ডে, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? স্যার ফর্মুলা ছিল অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেলি কনজামশন, এটা ছিল আমাদের ফর্মুলা। তা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল কত বলেছে? 200 মিলিয়ন, তাই বলেছে অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল বলে দিয়েছে 200 মিলিয়ন। তাহলে এখানে লিখলাম 200 মিলিয়ন ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেলি কনজামশন কত বলেছে? 10 মিলিয়ন। তা 200কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 20 দিন। কত হচ্ছে? 20 দিন, ঠিক আছে, 20 দিন। হ্যাঁ, আমি আর একটা ফর্মুলা এখানে করতে পারতাম, বাট এই অঙ্কটাই পসিবল না, এই অঙ্কটাই করা পসিবল। আর একটা ফর্মুলা কি ছিল? আর একটা ফর্মুলা ছিল তোমার অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল কি ছিল আমি লিখে দিচ্ছি। আর একটা ফর্মুলা যেটা আমরা অন্য অঙ্কে অ্যাপ্লাই করতে পারবো, এই অঙ্কে অ্যাপ্লাই করতে পারলাম না। কেন পারলাম না সেটাও বলে দিচ্ছি। সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই না করতে পারার কারণ হচ্ছে এখানে অ্যাভারেজ ডেলি কনজামশন দিয়েছে, অর্থাৎ ওরা আমাকে দিনেই করে দিয়েছে।
অ্যাভারেজ ডেলি বলে দিয়েছে। যদি বলেই তো কনজামশন, তাহলে আমি করতে পারতাম। সেক্ষেত্রে ফর্মুলাটা কি আমি একটু বলে দিচ্ছি। অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল ইন্টু 365 ডিভাইডেড বাই র ম্যাটেরিয়াল কনজিউমড। ঠিক আছে, সেক্ষেত্রে এই ফর্মুলাটা করে ফেলতাম। যদি আমার কাছে র ম্যাটেরিয়াল কনজিউম জানা থাকতো তখন আমি এই ফর্মুলা ফেলতে পারতাম, কিন্তু র ম্যাটেরিয়াল কনজিউম তো আমি জানি না। ওরা র ম্যাটেরিয়াল কনজিউমের জায়গায় বলেছে ডেলি কত কনজিউম করছো, যেহেতু ডেলি কনজিউম দিয়েছে তাই আমরা এই ফর্মুলায় ফেললাম। তো কোনো অসুবিধা নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর কি করবো স্যার? 2 নম্বর লেখো ডিউরেশন অফ WIP মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টেজ। ফর্মুলা কি হবে? এখানে সমস্ত ইনফরমেশন ডেলিতে দিয়েছে। ঠিক আছে, দেখো কি বলেছে। অ্যাভারেজ ওয়ার্ক ইন প্রোগ্রেস দিয়েছে, মানে অ্যাভারেজ ওয়ার্ক ইন প্রোগ্রেসের ইনভেন্টরিটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তার পাশাপাশি কি বলেছে, লেখো ফর্মুলাটাকে লিখে নাও। লেখো অ্যাভারেজ স্টক অফ WIP, লেখো অ্যাভারেজ স্টক অফ WIP ডিভাইডেড বাই কি হবে, এখানে ছিল অ্যাভারেজ ডেলি কনজামশন, এখানে কনজামশন আসে না, এখানে আসে ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন। কি আসে? ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন। এখানে কত দিয়েছে ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন? এখানে ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন দেখো 12.5 দিয়েছে। বলেছে অ্যাভারেজ ওয়ার্ক ইন প্রোগ্রেস ভ্যালু অফ র ম্যাটেরিয়াল কমিটেড পার ডে। ঠিক আছে, তার মানে এখানে এই ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন, এটাই হচ্ছে ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন। তাহলে কি লিখবে? অ্যাভারেজ ডেলি ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন, অ্যাভারেজ ডেলি ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল। তাহলে অ্যাভারেজ স্টক অফ WIP কত বলেছে স্যার? অ্যাভারেজ স্টক অফ WIP বলেছে 300, এখানে লিখে দেখো 300 ডিভাইড বাই অ্যাভারেজ ডেলি ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন। অ্যাভারেজ ডেলি ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন কত বলেছে? 12.5। তাহলে 300কে 12.5 দিয়ে ডিভাইড করো, দেখো কত বেরোচ্ছে। 300কে 12.5 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 24 ডেজ। লিখে দাও। অন্যান্য অঙ্কে তোমাকে ফ্যাক্টরি কস্ট বলে দেবে, এই অঙ্কে ফ্যাক্টরি কস্ট না বলে ফ্যাক্টরি কস্টের লাইনটা, নামটা চেঞ্জ করে দিয়েছে। কি বলেছে? এখানে বলেছে অ্যাভারেজ ওয়ার্ক ইন প্রোগ্রেস ভ্যালু, অ্যাভারেজ ওয়ার্ক ইন প্রোগ্রেস ভ্যালু অফ র ম্যাটেরিয়াল কমিটেড পার ডে, এটা বলে দিয়েছে। ঠিক আছে, নেক্সট ফর্মুলা কি লিখবো? নেক্সট করব ডিউরেশন অফ, 3 নম্বর লেখো। এখানেও কিন্তু আমি ওই ফর্মুলাটা ফেলতে পারলাম না, মানে অ্যাভারেজ স্টক অফ WIP ইন্টু 365 ডিভাইড বাই ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন করতে পারলাম না। কেন? যেহেতু আমাকে ডেলিতে ইনফরমেশন দিচ্ছে। এখানে এই অঙ্কটা সমস্ত কিছুই ডেলিতে ইনফরমেশন দিয়ে, তাই আমরা ওই ফর্মুলাটা করতে পারবো না। পরের অঙ্কগুলোতে তো ডেলিতে ইনফরমেশন দেবে না, টোটাল ফিগার দেবে, টোটাল বছরে কত খরচ দেবে, তো আমরা ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো। সে তুমি বুঝে যাবে কোন জায়গায় কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হচ্ছে। ঠিক আছে, লেখো ডিউরেশন অফ ফিনিশ গুড স্টেজ। ফর্মুলা কি হবে? লেখো শুধু WIP এর জায়গায় ফিনিশ স্টক হয়ে যাবে। লেখো অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস ডিভাইডেড বাই কি হবে? ফিনিশ গুডসের ক্ষেত্রে হয় কথাটা কস্ট অফ গুডস সোল্ড। লিখবে অ্যাভারেজ ডেলি কস্ট অফ গুডস সোল্ড, অ্যাভারেজ ডেলি কস্ট অফ গুডস সোল্ড। তাহলে অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস কত বলেছে স্যার? অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস তো বলে দিয়েছে 180। ঠিক আছে, 180। আর কি বলেছে? অ্যাভারেজ ডেলি কস্ট অফ গুডস সোল্ড কত বলেছে? কোশ্চেনে বলেছে অ্যাভারেজ ডেলি কস্ট অফ গুডস সোল্ড তোমার 18। তাহলে 180কে 18 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 10 ডেজ। নেক্সট 4 নম্বর লেখো ডিউরেশন অফ, কি লিখবে? লেখো ডিউরেশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল স্টেজ, ডিউরেশন অফ অ্যাকাউন্টস রিসিভেবল স্টেজ। ডিউরেশন অফ অ্যাকাউন্টস রিসিভেবল স্টেজ। তো অ্যাকাউন্টস রিসিভেবল স্টেজ কী করে বের করব? তো দেখো ফর্মুলা হবে, এখানে কিন্তু অ্যাভারেজ ডেটার্স লেখা যাবে না। ঠিক আছে, এখানে অ্যাভারেজ ডেটার্স লেখা যাবে না। স্যার কেন ডেটার্স লেখা যাবে না? এখানে ডেটার্সের জায়গায় নাম চেঞ্জ করে দিয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল, তো আমাকে অ্যাকাউন্ট রিসিভেবলই লিখতে হবে। তাহলে লেখো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, লেখো অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। কি লিখবে? অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড বাই, কি লিখবে স্যার? ডিভাইড কি লিখবো? এখানে লিখবে অ্যাভারেজ ডেলি ক্রেডিট সেলস, অ্যাভারেজ
ডেলি ক্রেডিট সেলস। তো করে ফেলো। দেখো কোশ্চেনে কি বলেছে, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল স্যার বলেছে 300, স্যার বলে দিয়েছে 300, তাহলে লেখো 300। এখানে অ্যাভারেজ ডেলি ক্রেডিট সেল বলেনি, ওরা বলেছে অ্যাভারেজ, ওরা ক্রেডিট সেল বলেনি, ওরা বলেছে অ্যাভারেজ ডেলি সেল। যেহেতু অঙ্কে কিছু বলে দেয়নি এই সেলটা ক্যাশ সেল না ক্রেডিট সেল, সেক্ষেত্রে আমরা অ্যাজাম্পশন করে নেবো ক্রেডিট সেল, ঠিক আছে? কিছু না বলে দিলে আমরা অ্যাজাম্পশন করবো ক্রেডিট সেল। তো এটা কত বলেছে ক্রেডিট সেল? 20, তাহলে 300কে 20 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 15 ডেজ। লাস্ট নাম্বার 5 কি লিখবে? লেখো ডিউরেশন, লেখো ডিউরেশন অফ অ্যাকাউন্টস পেবেল, লেখো ডিউরেশন অফ অ্যাকাউন্টস পেবেল, ডিউরেশন অফ অ্যাকাউন্টস পেবেল, ডিউরেশন অফ অ্যাকাউন্টস পেবেল স্টেজ। ফর্মুলা কি তোমরা নিজেরাই জেনে গেছো, নতুন করে বলতে হবে না। এখানে লিখবে অ্যাভারেজ অ্যাকাউন্টস পেবেল, অ্যাভারেজ অ্যাকাউন্টস পেবেল ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেলি ক্রেডিট পারচেসেস। তাহলে কি বলেছে কোশ্চেনে? কোশ্চেনে বলেছে অ্যাভারেজ অ্যাকাউন্টস পেবেল বলেছে 180, কত বলেছে? 180, আর অ্যাভারেজ ডেলি ক্রেডিট পারচেস বলে দিয়েছে 10, ঠিক আছে? অঙ্কে কি বলেছে? অ্যাভারেজ ডেলি ক্রেডিট পারচেস বলে দিয়েছে 10। কোথায় বলেছে দেখো, লাইনটা পড়ো, অ্যাভারেজ র ম্যাটেরিয়াল স্টোর পারচেস, ঠিক আছে, অন ক্রেডিট অ্যান্ড কনজিউম পার ডে, ওই একই কথা বলেছে 10, তাহলে এখানে লিখে দাও 10। 180কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তোমার? 18 দিন। র ম্যাটেরিয়ালটাকে এখানে লেখো, কি লিখবে? এখানে লিখবে এম, এটা ম্যাটেরিয়াল এম, এটা ডব্লিউআইপি ডব্লিউ, ফিনিশ গুডসের এফ, ঠিক আছে? অ্যাকাউন্ট রিসিভেবল মানে এটাকে ডেটার্স বলে ডি, আর এটা ক্রেডিটার্সকে সি। তার মানে আমাকে বের করতে বলেছে ডিউরেশন অফ অপারেটিং সাইকেল। নাম্বার 6, ডিউরেশন অফ অপারেটিং সাইকেল। এটা বের করবো কি করে? সব যোগ করো, ফর্মুলা লিখিয়েছি অপারেটিং সাইকেলের, এম প্লাস ডব্লিউ প্লাস এফ প্লাস ডি মাইনাস সি। তাহলে কি লিখবে? 20 দিন প্লাস 24 দিন প্লাস 10 দিন প্লাস 15 দিন মাইনাস 18 দিন। করো 20 আর 24 44, 44 আর 10 54, 54 আর 15 59, 59 থেকে যদি আমরা 18 বাদ দিই কত হচ্ছে? 41, 41 দিন। অর্থাৎ তোমার টাকাটা কতদিন ব্লক হয়ে থাকবে? তোমার টাকাটা 41 দিন ব্লক হয়ে থাকবে। অর্থাৎ এটাকেই বলে ডিউরেশন অফ অপারেটিং সাইকেল বা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বা মানি ব্লক পিরিয়ড অফ ওয়ার্কিং ক্যাপিটাল। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। আরও অঙ্ক করাবো, এখানে তো সমস্ত ইনফরমেশন দিয়েছিল, এই অঙ্কটা ইজি লাগলো, পরের অঙ্কটা করলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে যে অঙ্কটা করবো সেই অঙ্কটা তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অঙ্কটা সিএস ফাইনালে এসছিল। তো এখানে কি বের করতে বলছে? এখানেও কিন্তু আমাকে অপারেটিং সাইকেলই বের করতে বলেছে। তো অপারেটিং সাইকেল বের করতে গেলে কি কি করতে হবে? প্রথমে তোমাকে র মেটেরিয়ালের পিরিয়ড বের করতে হবে, ওয়ার্ক ইন প্রোগ্রেসের পিরিয়ড বের করতে হবে, ফিনিশ গুডসের পিরিয়ড বের করতে হবে, ডেটার্সের পিরিয়ড বের করতে হবে এবং ক্রেডিটার্সের পিরিয়ড বের করতে হবে। বাট ক্রেডিটার্সের পিরিয়ড তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে কোনো ঝামেলা নেই। তাহলে করো। আর আরেকটা কথা দেখো, আমি যেটা বলেছিলাম টেক 360 ডেজ ইন আ ইয়ার, এটাও বলে দিয়েছে, বলছে বছরে 360 দিন ধরো। এটাই হয় এফএম এর মধ্যে, এই অ্যাজাম্পশনটাই হয়। তো এক একটা করে লেখো। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা RMCP বের করবো। স্যার RMCPর ফুল ফর্ম আরে আগে লিখিয়েছি, র ম্যাটেরিয়াল কনভার্সন পিরিয়ড। কি বললাম? র ম্যাটেরিয়াল কনভার্সন পিরিয়ড। তোমরা লিখে নাও এখানে কি লিখবে? র ম্যাটেরিয়াল কনভার্সন পিরিয়ড, ঠিক আছে? তোমরা লিখে দিতে পারবে। কি লিখবে? র ম্যাটেরিয়াল কনভার্সন পিরিয়ড। দেখো ফর্মুলা যেখানে লেখালাম সেখানে ফুল ফর্ম লিখেছি, তা তোমরা লিখে নাও। এখানটায় আমি ফাঁকা রাখলাম, র ম্যাটেরিয়াল কনভার্সন পিরিয়ড, তোমরা লিখে নাও। তো ফর্মুলা কি শিখিয়েছি? ফর্মুলা আমি শিখিয়েছি, আমি যে লাস্টে যে ট্রিক্সটা বললাম না, এমনি একটা ফর্মুলা দেখবে ওখানে লেখা আছে অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল ডিভাইড বাই অ্যাভারেজ ডেলি কনজাম্পশন পার ডে। তুমি এই ফর্মুলাটা লিখতে পারো, কিন্তু এই ফর্মুলা না লিখে আর একটা যেটা শর্টকাট ট্রিক্স শিখিয়েছি সেই ফর্মুলাটা তুমি লিখো, ওটাই মনে হচ্ছে বেটার হবে। কি লিখতে পারো তোমরা? অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল ইন্টু 360 ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই কি লিখবে, র মেটেরিয়াল কনজিউমড, ডিভাইডেড বাই র মেটেরিয়াল কনজিউমড। ঠিক আছে? তো তোমরা এখন বলতে পারো স্যার আপনার তো ফর্মুলা লেখা ছিল অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল ডিভাইড বাই অ্যাভারেজ ডেলি কনজাম্পশন। তো আমি অ্যাভারেজ ডেলি কনজাম্পশন না লিখে যদি আমি এটাও লিখি একই ব্যাপার, তো আমি আগের ওই ফর্মুলাটা লিখি অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল ডিভাইড বাই অ্যাভারেজ ডেলি কনজাম্পশন লিখি, যা অ্যান্সার বেরোবে আর এটা করলেও একই অ্যান্সার বেরোবে। ঠিক আছে? তুমি যদি অ্যাভারেজ ডেলি কনজাম্পশন করতে চাও তাহলে 360টা এখানে না লিখে ডিভাইডেড বাই 360 করে দাও, এই ডিভাইড বাই 360 করে দাও এর জায়গায়, তাহলে তোমার অ্যাভারেজ ডেলি কনজাম্পশনই বেরোবে। তো আমি সেরকম করার চেষ্টা করছি না, আমি এটাই করছি। তাহলে এটা করলে বেশি বেটার হবে। ঠিক আছে? এটা করাটা বেটার, আগেরটা করলেও অ্যান্সার মিলবে, এটা করলেও অ্যান্সার মিলবে, অ্যান্সার একই দাঁড়াবে। তো এটা করলে তোমার কোনো মানে রাউন্ড ফিগারে অ্যান্সার আসবে না, পুরো মানে পুরোপুরি রাউন্ড ফিগারে অ্যান্সার বেরোবে, অ্যাপ্রক্সে অ্যান্সার বেরোবে না। ঠিক আছে? এটা করাটা বেটার। তাহলে দেখো অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল আমরা একবারে করে দেবো। অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল কত ছিল দেখো, প্রথমে খুঁজবে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 80, এখানে দেখো লিখছি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল বলেছিল 80 আর ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল কত বলেছিল, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল বলে দিয়েছিল তোমার 120। তাহলে 80 যোগ 120 করে যেটা হবে সেটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল বেরিয়ে যাচ্ছে, ইনটু 360 ডিভাইডেড বাই র মেটেরিয়াল কনজিউম কত বলেছে এই অঙ্কে, খোঁজো এই অঙ্কে র মেটেরিয়াল কনজিউম কত বলেছে। স্যার অঙ্কে তো র মেটেরিয়াল কনজিউম বলে দেয়নি, আর আমি বলছি র মেটেরিয়াল কনজিউম বলে না দিলে কী করে বের করতে হয়, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 80 যোগ পারচেসেস অফ র মেটেরিয়াল, পারচেস কত বেরিয়েছিল, পারচেস তো কোশ্চেনে বলেই দিয়েছিল, পারচেসেস অফ মেটেরিয়াল বলেছিল 400 মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 120, ব্যাস হয়ে গেল। তাহলে 80 যোগ 120 কত হচ্ছে, 80 যোগ 120 200, 200কে 2 দিয়ে ভাগ করলে হয় 100, 100 ইন্টু 360 ডিভাইডেড বাই 80 যোগ 400, 480 থেকে 120 বাদ দিলে 360। ঠিক আছে? তাহলে কত হচ্ছে, কাটাকাটি করে হয়ে গেল 103। বোঝা গেল? হ্যাঁ, তোমার যদি এখন মনে হয় যে না স্যার আমি আরও একটা লাইন লিখতে চাই, এত শর্ট করবো না, তাহলে তুমি কি লিখতে পারো, এখানে তুমি অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়ালটা কি করতে পারো, আলাদা করে বের করে নাও, নিচে আলাদা করে করলে অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল ডিভাইডেড বাই 2 করে যেটা বেরোবে তারপর সেটা এখানে বসিয়ে দেবে। কি বললাম বুঝতে পারলে? তোমার যদি মনে হয় আলাদা করে করতে চাও তুমি আলাদা করে করতে পারো, একটা লাইন লিখতেই পারো অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল, আলাদা করে বের করে নিলে এখানে ফর্মুলাটা লিখলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল ডিভাইডেড বাই 2 করে যেই ভ্যালুটা বেরোলো সেটা এখানে বসিয়ে দিলে, তারপর নিচের আবার আরেকটা করলে র মেটেরিয়াল কনজিউমড। তোমার মন চাইলে এটা করতেই পারো। তো র মেটেরিয়াল কনজিউম কি করবে, প্রথমে লিখবো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল যোগ পারচেস মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল করে যেইটা বেরোলো, যেই ভ্যালুটা বেরোলো সেটা এখানটায় বসালে, ব্যাস এটাই আমি বলতে চাইছি। নেক্সট RMCP হয়ে গেছে, এবার করবো WIPCP। স্যার ফুল ফর্ম আগেও লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, পাতা উল্টে দেখে নাও কি লেখা ছিল, ওয়ার্ক ইন প্রোগ্রেস কনভার্সন পিরিয়ড। তাহলে এর ফর্মুলাটা কি হবে, একই রকম ভাবে ফর্মুলা দেখো কি লেখা ছিল, অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়ালের জায়গায় এখানে লিখবে অ্যাভারেজ স্টক অফ WIP, অ্যাভারেজ স্টক অফ WIP ইন্টু 360 ডিভাইডেড বাই ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন, কি বললাম, ডিভাইডেড বাই ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন। হ্যাঁ, তোমার যদি এখন মন চায় তুমি অ্যাভারেজ স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস আলাদা করে বের করে নাও, এখানে করে নাও আলাদা করে অ্যাভারেজ স্টক অফ WIP। নিয়ম, WIPর ওপেনিং কত, WIPর ওপেনিং ব্যালেন্স কত ছিল, স্যার WIPর ওপেনিং ছিল 20, WIPর ওপেনিং ছিল 20 আর WIPর ক্লোজিং কত, স্যার WIPর ক্লোজিং বলেছে 60, তাহলে 20-র সঙ্গে 60 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 80কে 2 দিয়ে ভাগ করলে হয় 40, তাহলে এখানে লেখো 40 ইন্টু 360 ডিভাইডেড বাই ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন। তো দেখো ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন বের করার ফর্মুলাটা কি, এখানে আলাদা করে বের করে নাও, দেখাতে তো হবেই তোমাকে ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন বের করার ফর্মুলাটা কি, পাতা উল্টে দেখো কি লেখা ছিল, ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন বের করার ফর্মুলা, স্যার আপনি লিখেছিলেন প্রাইম কস্ট, ঠিক আছে, আপনি লিখেছিলেন প্রাইম কস্ট প্লাস
ফ্যাক্টরি ওভারহেড, প্রাইম কস্টের সঙ্গে আপনি যোগ করেছিলেন ফ্যাক্টরি ওভারহেড। এখানে কি ফ্যাক্টরি ওভারহেড ছিল? না স্যার, ফ্যাক্টরি ওভারহেড ছিল না। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস আর একটা নাম ফ্যাক্টরি ওভারহেড। তাহলে লিখো ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, লিখো ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস প্লাস ওপেনিং ডব্লিউআইপি মাইনাস ক্লোজিং ডব্লিউআইপি, এটাই ছিল ফর্মুলা, আর কিছু না। তাহলে প্রাইম কস্ট, এই অঙ্কে কি তুমি জানো প্রাইম কস্ট কত? না স্যার, প্রাইম কস্ট তো আমরা জানি না। প্রাইম কস্ট জানো না, তাহলে প্রাইম কস্ট বের করার ফর্মুলাটা কি? স্যার প্রাইম কস্ট বের করার ফর্মুলা হচ্ছে ম্যাটেরিয়াল কনজিউমড, ম্যাটেরিয়াল কনজিউমড, ঠিক আছে, প্লাস লেবার। তো এই অঙ্কে তো তোমার লেবার নেই, এই অঙ্কে লেবার আছে না স্যার? লেবার নেই, তার মানে ম্যাটেরিয়াল কনজিউমটাই এই অঙ্কে প্রাইম কস্ট হয়ে যাচ্ছে। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস কত বলেছে এই অঙ্কে? স্যার এই অঙ্কে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস বলে দিয়েছে 200, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স বলেছে 200 প্লাস 200, ওপেনিং ডব্লিউআইপি কত? 20, আর ক্লোজিং ডব্লিউআইপি কত? 60। তার মানে ম্যাটেরিয়াল কনজিউম কত জানো? ম্যাটেরিয়াল কনজিউম হচ্ছে 360, ম্যাটেরিয়াল কনজিউম 360, কিন্তু লেবার তো নেই, জানো না। 360, 200-র সঙ্গে 20 যোগ করে 220 থেকে 60 বাদ দিলে 160, তাহলে 360 আর 160, 300 100 400 আর 120 মানে 520। তার মানে ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন কত বেরোলো আমাদের? ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন আমাদের বেরিয়ে গেল 520। তাহলে কি হবে? এখানে লেখো 520। তাহলে কাটাকাটি করবে 40 × 360 ডিভাইডেড বাই 520। 40 × 360 ডিভাইড বাই 520 করে কত হচ্ছে দেখা যাক। 40 × 360 ডিভাইডেড বাই 520 করে দাঁড়াচ্ছে 27.69, 27.69। আমরা রাউন্ড ফিগারে করে দেবো, 27.69টাকে করবো 28 ডেজ, ঠিক আছে? অ্যান্সার এটাই দিয়েছে, দেখো 27.69 ডেজ দিয়েছে। তাহলে এরকম দিন কি কখনো শুনেছো 27.69 ডেজ? তাহলে এক ডেট তো একটা নির্দিষ্ট দিন হয় না, 27 দিন, 28 দিন, 26 দিন এরকম হয়। তার মানে যেহেতু পয়েন্টের পর এটা 6 আছে, মানে 5-এর বেশি, তাই 1 বাড়িয়ে দেবো, 28। এগুলো তোমরা জানো। ডব্লিউআইপি হয়ে গেল, এটা মুছে দিলাম। এবার করব কি? ফিনিশ গুডস। খুব ধরে ধরে করছি অঙ্কগুলো, কোনো টাফ নয়, এরকম অঙ্ক পরীক্ষায় আসে। দেখো এই অঙ্ক এসছে নাকি কোথায়? সিএস ফাইনালে এসছে, সিএস ফাইনালে এসছে, কত ইজি অঙ্ক, ঠিক আছে? তো এবার করবো কি? ফিনিশ গুডস। এবার করব ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড। ফর্মুলা কি হবে? লেখো অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস ইন্টু 360। ফিনিশ গুডসের ক্ষেত্রে হয়ে যায় কস্ট অফ গুডস সোল্ড। এখানে লেখো কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে? অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস এখানে আলাদা করে নাও। অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস, অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস বের করার ফর্মুলা কি? ওপেনিং ফিনিশ গুডস। কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ে বলো ওপেনিং ফিনিশ গুডস কত ছিল? স্যার 60, আর ক্লোজিং 20। তাহলে 60 যোগ 20 ডিভাইডেড বাই 2, লেখো 60 যোগ 20 ডিভাইডেড বাই 2। 80-কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 40, 40। তার মানে অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস বলো 40 × 360। এবার কি করে করব? কস্ট অফ গুডস সোল্ড। এখানে লেখো কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলাটা কি? কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা বলো, তোমরা তো জানো। কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলাটা কি? ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন। লেখো ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন, কারণ এটা এত অবধি তো ক্যালকুলেট করেই ফেলেছি ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন। তো ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন লেখো, ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে ওপেনিং ফিনিশ গুডস যোগ করবো আর ক্লোজিং ফিনিশ গুডস বাদ দেবো। লেখো ওপেনিং ফিনিশ গুডস যোগ করব, তার থেকে বাদ দেবো ক্লোজিং ফিনিশ গুডস। কারণ ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন আমাদের অলরেডি বেরিয়ে গেছে 520, ওপেনিং ফিনিশ গুডস 60, ক্লোজিং ফিনিশ গুডস 20। তাহলে 520-র সঙ্গে 40 যোগ করে হয়ে গেল 560, ঠিক আছে? কারণ এখানে লিখে দিলাম 560। ব্যাস, কত ইজি। 40 × 360 ডিভাইড বাই 560 করো। 40 × 360 ডিভাইডেড বাই 560 কত হচ্ছে? 25.71। 25.71টাকে কি ধরতে পারি আমরা? 26 ডেজ। লিখে ফেলো 26 ডেজ, ঠিক আছে? তো এবার আমরা কি করব? এবার আমরা করব ডেটার্স কালেকশন পিরিয়ড। ডেটার্স কালেকশন পিরিয়ড, এখানে লেখো ডিসিপি, ডিসিপি ডেটার্স কালেকশন পিরিয়ড। ফর্মুলা এখানে দেখো কোশ্চেনটা কি ডেটার্স বলেছিল নাকি অ্যাকাউন্ট রিসিভেবল বলেছিল, এটা আমাকে দেখে নিতে হবে।
এই কোশ্চেনে ডেটার্স বলেছে না অ্যাকাউন্ট রিসিভেবল? স্যার ডেটার্স বলেছে, তাহলে লেখো অ্যাভারেজ ডেটার্স ইন্টু 365, অ্যাভারেজ ডেটার্স ইন্টু 360 হবে, 360 হবে ডিভাইডেড বাই ক্রেডিট সেলস, তো অ্যাভারেজ ডেটার্স কত হবে? অ্যাভারেজ ডেটার্সটা কত হবে দেখো, অ্যাভারেজ ডেটার্স বের করার নিয়ম হচ্ছে ওপেনিং ডেটার্স কত, অঙ্কে ওপেনিং ডেটার্স বলে দিয়েছিল 40, ওপেনিং ডেটার্স 40, এখানে লিখে দিচ্ছি অ্যাভারেজ ডেটার্স হবে, ওপেনিং ডেটার্স ছিল 40, ক্লোজিং ডেটার্সও ছিল 40, তাহলে অ্যাভারেজ কত হবে? আরে অ্যাভারেজ তো 40ই হবে, তাই তো, ওপেনিংও যা ক্লোজিংও তাই, তাহলে অ্যাভারেজ ওটাই হবে। তাহলে অ্যাভারেজ বের করার নিয়ম ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইড বাই 2, তাহলে 80কে 2 দিয়ে ভাগ করলে কত হলো? 40, এটা লিখলাম 40 ইন্টু 360। এবার কোশ্চেন পড়ে দেখো এই অঙ্কে ক্রেডিট সেল কত বলেছে, এই অঙ্কে ক্রেডিট সেল বলেছে। স্যার কোশ্চেনে ক্রেডিট সেল তো বলেনি, ওরা অ্যানুয়াল সেল বলেছে। আমি বলেছি যদি কোশ্চেনে আলাদা করে মেনশন করে না দেয় ক্রেডিট সেল কত, তার মানে আমরা অ্যানুয়াল সেলটাকেই ধরে নেবো ক্রেডিট সেল। তো অ্যানুয়াল সেল কত বলেছে? অ্যানুয়াল সেল বলেছে 1000। তো ক্যালকুলেট করো 40 ইন্টু 360, 40 ইন্টু 360 ডিভাইডেড বাই 1000 কত বেরোচ্ছে? 14.4 বেরোচ্ছে কত? 14.4 ডেজ, 14.4। তার মানে আমরা কি করবো? 14.4 তো লিখবো না, তাই 14.4 এর জায়গায় 15 ডেজ লিখবো, ঠিক আছে? তো মানে 14.4 ডেজ মানে 14 দিন, তার থেকে একটু বেশি, তাহলে 15 দিন ধরে নিলাম, অ্যাজাম্পশন করে 15 দিন ধরে নিলাম। আর কি হলো? হয়ে গেল এটা। আর হচ্ছে ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড, সিপিপি, এটা তো বলেই দিয়েছে কত বলেছে ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড। স্যার অঙ্কে ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড বলে দিয়েছে কত? 60 দিন না? হ্যাঁ 60 দিন বলে দিয়েছে, 60 ডেজ। তার মানে নিশ্চয়ই আমাদের বেরিয়ে যাবে। এবার তো বের করতেই পারবো অপারেটিং সাইকেল। তো লেখো অপারেটিং সাইকেল বের করতে বলেছিল। অপারেটিং সাইকেল বের করার ফর্মুলাটা কি? আর প্লাস ডব্লিউ প্লাস এফ প্লাস ডি মাইনাস সি। দেখো আর কত? আর মানে এটাকে লিখে দিলাম, কোটেশন লিখে দিলাম আর, এটা ডব্লিউ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে সি। তাহলে আর কত? আর বেরিয়েছিল 100 দিন। ডব্লিউ কত? ডব্লিউ হচ্ছে 28 দিন। এফ কত? এফ হচ্ছে 26 দিন। ডি কত? ডি হচ্ছে তোমার 15 দিন। আর সি কত? সি হচ্ছে 60 দিন। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্ক মিলে যাবে। তারপর 100 প্লাস 28 প্লাস 26 প্লাস 15 মাইনাস 60 কত হচ্ছে? 109 দিন। 109 দিন, এতদিন আমাদের টাকা ব্লক হয়ে থাকবে, এতদিন আমাদের টাকাটা ব্লক হয়ে থাকবে, আটকে থাকবে টাকাটা। তো বোঝা গেল? অঙ্কটা টুকে নাও। আচ্ছা এখন আমি যেই অঙ্কটা করব সেই অঙ্কটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই অঙ্কটা সিএ ফাইনাল নভেম্বর 1994-এ এসেছিল, ঠিক আছে? এই অঙ্কটা সিএ ফাইনাল নভেম্বর 1994-এ এসেছিল, একদম সেম টাইপের অঙ্ক। এই অঙ্কটাই আবার সিইউ বিকম অনার্স 2008-এ এসেছিল। বাট সিইউ বিকম অনার্স 2008-এ যখন অঙ্কটা এসেছিল 2 বছর দেয়নি, 1 বছর দিয়েছিল। এখানে যেমন ইয়ার 1 ইয়ার 2 দুটো দিয়েছে, তাহলে সিইউ বিকমে 2 বছর দেয়নি, 1 বছরের করতে দিয়েছে। তো দেখো এই অঙ্কটা করছি, খুব ভালো অঙ্ক দিয়েছে। তো অঙ্কে তোমাকে কি বলে দিয়েছে? প্রথমে বলে দিয়েছে স্টক অফ র ম্যাটেরিয়াল, ইয়ার 1-এ 20 দিয়েছে, আবার ইয়ার 2-তে কত বলেছে? ইয়ার 2-তে তোমার 27 বলে দিয়েছে, ঠিক আছে? তো এসব উপরে দেখো ফিগার দিয়ে রুপিস ইন 1000, তার মানে এরকম র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুড সবার দিয়েছে। পারচেস দিয়ে দিয়েছে 2 বছরের, কস্ট অফ গুডস সোল্ড 2 বছরের দিয়ে দিয়েছে, সেল 2 বছরের দিয়েছে, ডেটার্স 2 বছরের দিয়েছে, ক্রেডিটার্স 2 বছরের দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো অঙ্কটা করবো। তো চলো অঙ্কটা স্টার্ট করো। দেখো অঙ্কটা কীভাবে করব, আগে ছকটা কেটে নিলাম, ঠিক আছে? যেহেতু আমি 2 বছর আলাদা করে করব না, 2 বছর যদি আলাদা আলাদা করে করি আমার কাছে সময়টা প্রচুর লাগবে, তাই আমরা একটা চার্টে করলাম, একটা চার্টের মাধ্যমে করলাম। স্যার আপনি যে আগের অঙ্কগুলো করলেন 2 অঙ্ক, ওটাও কি চার্টে করতে পারি? হ্যাঁ করতে পারো। সেক্ষেত্রে ওখানে 1 বছরের ডেটা ছিল, তো তুমি তখন একটা ঘর করবে, এখানে শুধু একটা ক্যালকুলেশন আর একটা ডেস, ব্যাস, আর কিছু করতে হবে না। যেহেতু 2 বছর দিয়েছে, তাই 2 বছর দিয়েছে বলে 2 বছরের ঘর করলাম। ক্যালকুলেশন ডেস ইয়ার 1-এর, ইয়ার 2-র ক্যালকুলেশন ডেস, পার্টিকুলার্স একটা করে লিখবো, সাজাবো, ফর্মুলা লিখবো, অঙ্ক হয়ে যাবে। তো আরম্ভ করো, দেখো তোমরা নিজেরা পারো কিনা।
তো দেখো অঙ্কটা আরম্ভ করছি। প্রথমে কি লিখতে হয়? প্রথমে লিখতে হয়, শিখিয়েছি র ম্যাটেরিয়াল কনভার্সন পিরিয়ড। এখানে লিখলাম র ম্যাটেরিয়াল, তোমরা কিন্তু ফুল ফর্ম লিখবে, আমি শর্টে লিখছি র ম্যাটেরিয়াল কনভার্সন পিরিয়ড। ফর্মুলা কি শিখিয়েছি স্যার? আপনি শিখিয়েছেন অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল, অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল ইন্টু 360 ইন্টু 360। তো এখানে কি বলেছে? অ্যাজিউম 360 ডেজ, হ্যাঁ বলে দিই, সবার লাস্ট লাইনে বলেছে। ডিভাইডেড বাই কি হয়? ডিভাইডেড বাই হয় র ম্যাটেরিয়াল কনজিউম। কি হয়? ডিভাইডেড বাই র ম্যাটেরিয়াল কনজিউম। তো দেখো এখানে কি বলেছে কোশ্চেনে, র ম্যাটেরিয়াল কনজিউম বের করার ফর্মুলাটা কি? স্যার র ম্যাটেরিয়াল কনজিউম বের করার ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল, এখানে লিখে দাও, এখানে লিখে দাও র ম্যাটেরিয়াল কনজিউম, এখানে লেখো র ম্যাটেরিয়াল কনজিউম। তো অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল বের করার ফর্মুলা কি? ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল ডিভাইডেড বাই 2। কিন্তু কোশ্চেনটা পড়ে আমরা যা বুঝলাম, অঙ্কে র মেটেরিয়ালের স্টক বলেছে, তো ওপেনিং স্টকও বলেনি, আবার ক্লোজিং স্টকও বলেনি। তার মানে এখানে যে র মেটেরিয়ালের স্টক দিয়ে সেটাকে কী ধরবো? এটাকেই আমরা অ্যাভারেজ স্টক ধরবো। তাহলে বোঝা গেল ইয়ার ওয়ানের অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল কত? ইয়ার ওয়ানের অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল হচ্ছে 20 ইন্টু 360 ডিভাইডেড বাই কি? র ম্যাটেরিয়াল কনজিউম। তো র ম্যাটেরিয়াল কনজিউম বের করার ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল প্লাস ক্লোজিং স্টক অফ ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল প্লাস পারচেসেস অফ র ম্যাটেরিয়াল মাইনাস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল, তাই তো? তো অ্যাভারেজ স্টক অফ র ম্যাটেরিয়াল কত হচ্ছে? 20। তাহলে অ্যাভারেজ স্টক 20 মানে ওপেনিং স্টকও 20 আবার ক্লোজিং স্টকও 20। বোঝার চেষ্টা করো। র ম্যাটেরিয়াল কনজিউম বের করার ফর্মুলা কি? ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল প্লাস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল, আবার ভুল হয়ে গেল, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেসেস অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং স্টক। তাহলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল তো কোশ্চেন কিছু বলেনি, অঙ্কে অ্যাভারেজ বলেছে 20। অ্যাভারেজ 20 কখন হবে? আরে ওপেনিংটাকে 20 ধরেছি, আবার ক্লোজিংটাকেও 20 ধরেছি। তার মানে ওপেনিং 20, ক্লোজিংটাও 20, আর পারচেস করেছি কত? পারচেসেস অফ র মেটেরিয়াল কত বলেছে? পারচেস র মেটেরিয়াল বলেছে 96। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত বেরোবে? 96। তার মানে আমরা তো এটা তো আমরা বলতেই পারি, যেই অঙ্কে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল দেবে না, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল দেবে না, ওরা ডাইরেক্ট অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল যেই অঙ্কে বলে দেবে। এই অঙ্কে কি বলেছে? এই অঙ্কে তুমি কি খুঁজে পাচ্ছ ওপেনিং স্টক র মেটেরিয়াল কত, ক্লোজিং স্টক র মেটেরিয়াল কত? না স্যার বুঝতে পারছি না কোনটা ওপেনিং ক্লোজিং, কিছু বলে দেয়নি। মানে কোশ্চেনে যদি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল বলে না দেয়, কিন্তু কোশ্চেনে স্টক অফ র মেটেরিয়াল বলছে, এটাই হয়ে গেল অ্যাভারেজ স্টক। তার মানে ওপেনিংও 20, ঠিক আছে, ওপেনিংও 20, ওপেনিং স্টক র মেটেরিয়ালও 20, ক্লোজিং স্টক র মেটেরিয়ালও 20। তাহলে তোমার র মেটেরিয়াল কনজিউম বেরোবে কত? এই পারচেসটাই হয়ে যাবে র মেটেরিয়াল কনজিউম। তো আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম, বুঝতে পেরেছো, ঠিক আছে? তো চলো আরেকবার বলে দিচ্ছি। এখানে ওপরে কি ছিল? অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল, এটা বের করার নিয়ম ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল ডিভাইড বাই 2। তার মানে আমার কোশ্চেনে ওপেনিং স্টক, ক্লোজিং স্টক কিছুই বলে দেয়নি, র মেটেরিয়াল ওপেনিং কত, ক্লোজিং কত, কিন্তু ওরা বলেছে স্টক অফ র মেটেরিয়াল। তার মানে স্টক অফ র মেটেরিয়াল মানে এটাকে অ্যাভারেজ ধরে নিচ্ছি, এটাকে আমরা অ্যাভারেজ ধরে নিচ্ছি। তাহলে র মেটেরিয়াল কনজিউম করবো কি করে? ওপেনিং স্টক যোগ পারচেস মাইনাস ক্লোজিং স্টক। তার মানে আমাকে তো ওপেনিং ক্লোজিং কিছুই বলেনি, তাই না? তার মানে আমি কি ধরতে পারি? আমি তো এই অ্যাজাম্পশনটা করতে পারি, আমার ওপেনিংও ছিল 20, ক্লোজিংও ছিল 20, অ্যাজাম্পশন করতে পারি। আরে ওপেনিং 20 আর ক্লোজিং 20, দুটোই যদি 20 থাকে তাহলে অ্যাভারেজ কত হবে? 20 হবে, তাই তো? বুঝতে পেরেছো স্যার? বুঝতে পারি। তার মানে এখানে পারচেসটাই হয়ে গেল র মেটেরিয়াল কনজিউম। একই রকমভাবে আমরা যদি এইটা করি, তাহলে এখানে কি ছিল? 27, অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়াল 27 ইন্টু 360 ডিভাইডেড বাই পারচেস কত বলেছে? স্যার পারচেস বলেছিল 135। এখানে লিখে দাও 135, ক্যালকুলেট করে ফেলবো, অসুবিধা হবে না। তারপর হচ্ছে WIPCP মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস কনভার্সন পিরিয়ড, লেখো অ্যাভারেজ স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস ইন্টু 360 ডিভাইডেড বাই কী হয় স্যার? ডিভাইডেড বাই ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশান হয়, লেখো ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশান। বাট দুর্ভাগ্যের বিষয়, আমার কোশ্চেনে ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন বলে দেয়নি, বাট বলা উচিত ছিল, বলেনি। তো বলেনি বলে কি আমরা কি করতে পারবো না? এরকম কোনো ব্যাপার নেই। তাহলে কী করে করব? এখানে যে অঙ্কে কস্ট অফ গুডস সোল্ড বলেছে, কস্ট অফ গুডস সোল্ড বলেছে না, তাই এখানে ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন যেহেতু অঙ্কে বলেনি, তাই ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশনটা যদি না বলে দেয়, তাহলে তখন কি করবে?
কস্ট অফ গুডস সোল্ডটাই তুমি ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন ধরবে। এখানে কোনো ইনফরমেশন দেয়নি, তার মানে এই ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন, যদি কোনো কোশ্চেনে ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন না দেয় নিশ্চয়ই কস্ট অফ কিছু না কিছু তো ইনফরমেশন দেবে। কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিয়েছে, তো এখানে ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশনের জায়গায় লিখবে তখন কস্ট অফ গুডস সোল্ড। যে কখন লিখবে, ফর্মুলা কিন্তু মাথায় রাখবে, এটাই কিন্তু অরিজিনাল ফর্মুলা। যেহেতু আমাকে এইটা বলে দেয়নি তাই কস্ট অফ গুডস সোল্ড লিখলাম। স্যার যদি ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন বলেই তো তখন কি কস্ট অফ গুডস সোল্ড লিখতাম না, ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন বলে ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশনই লিখতাম। তাই এখানে লিখলাম ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশনটা কেটে লিখলাম কস্ট অফ গুডস সোল্ড। মাথায় রাখবে, রুল মাথায় রাখবে, অ্যাকচুয়ালি নিয়ম কিন্তু ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন লেখা, কিন্তু ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাকশন আমাকে দিয়ে দেয়নি। স্যার তাহলে বের করুন, আরে বের করার আমার কাছে কোনো স্কোপই নেই এই অঙ্কে। তখন কি করব, তখন কস্ট অফ গুডস সোল্ড যেটা দিয়েছে সেটাকেই ধরে এগোতে হবে। তার মানে অ্যাভারেজ স্টক অফ ডব্লিউআইপি কত, এখানে 14, তো এখানে 18, এখানে 360, এখানেও 360। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড কত বলেছে অঙ্কে, স্যার একটা 140, একটা 180, তাহলে এখানে লেখো 140 আর এখানে লেখো 180 হয়ে যাবে। তারপর ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড, ফর্মুলা একই, অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস, লেখো অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস ইন্টু 360 ডিভাইড বাই, এটা তো কস্ট অফ গুডস সোল্ড হয়, এখানে কোনো সমস্যা নেই। তো দেখো অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস কত হবে, কোশ্চেনে তো বলেই দিয়েছে, একটা 21 আর একটা 24, একটা 21 আর একটা 24 ইন্টু 360 ইন্টু 360 ডিভাইডেড বাই কস্ট অফ গুডস সোল্ড কত, এটা 140, এটা হচ্ছে 180। নেক্সট করবো কি, ডেটার্স, লেখো ডেটার্স কালেকশন পিরিয়ড, ডেটার্স কালেকশন পিরিয়ড, ফর্মুলা অ্যাভারেজ ডেটার্স ইন্টু 360 ডিভাইডেড বাই ক্রেডিট সেলস, ডিভাইডেড বাই ক্রেডিট সেলস। তো দেখো অঙ্কে অ্যাভারেজ ডেটার্স কত বলেছে, স্যার কোশ্চেনে তো অ্যাভারেজ ডেটার্স বলে দেয়নি, তার মানে অ্যাভারেজ ডেটার্স বলে না দিলে কি, দেখো বলে না দিলে কি করতে, অ্যাভারেজ ডেটার্স বের করার নিয়ম ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স ডিভাইড বাই 2। তো অঙ্কে ওপেনিং ডেটার্সও বলেনি, ক্লোজিং ডেটার্সও বলেনি, অ্যাভারেজ ডেটার্স বলে, শুধু ডেটার্স বলেছে, শুধু ডেটার্সটাকেই ধরবো অ্যাভারেজ ডেটার্স। শুধু ডেটার্স কত বলেছে, প্রথমটা 32, পরেরটা 50, প্রথমটা 32, পরেরটা 50, এখানে লেখো 32 ইন্টু 360, এটা 50 ইন্টু 360 ডিভাইডেড বাই খোঁজো সেল, ক্রেডিট সেল কত বলেছে এই অঙ্কে, ক্রেডিট সেল কত বলেছে, সেল তো ক্রেডিট সেল তো বলেনি, সেল বলেছে, তা সেলটাই হয়ে গেল তোমার ক্রেডিট সেল। প্রথমটা 160, পরেরটা 200, এটা হচ্ছে 160, পরেরটা হচ্ছে 200 হয়ে গেল। এর নিচে লিখবো ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড, এটা বের করার নিয়ম অ্যাভারেজ ক্রেডিটার্স, ঠিক আছে, এটা লিখবো অ্যাভারেজ ক্রেডিটার্স ইন্টু 360 ডিভাইডেড বাই ক্রেডিট পারচেসেস। ঠিক আছে, তো তাহলে করো অ্যাভারেজ ক্রেডিটার্স কত, এখানে 16 আর এটা হচ্ছে 18, ঠিক আছে, এগুলো তো বোঝাতে হবে না 16 18 ব্যাপারটা, ইন্টু 360, এটাও ইন্টু 360 ডিভাইডেড বাই ক্রেডিট পারচেস কত বলেছে, ক্রেডিট পারচেস মানে পারচেসটাই, একটা 96 আর একটা 135 হয়ে গেল। সব কটা এবার ক্যালকুলেট করো, অঙ্ক শেষ, জাস্ট একটু ক্যালকুলেট করে দাও। প্রথমটা হচ্ছে 20 ইন্টু 360 ডিভাইডেড বাই 96 কত হচ্ছে 75, এটা হলো 75। পাশেরটা 27 ইন্টু 360 ডিভাইডেড বাই 135 কত হচ্ছে 72। এটা 14 ইন্টু 360 ডিভাইডেড বাই 140 কত হচ্ছে 36। তারপরে 18 ইন্টু 360 ডিভাইডেড বাই 180 কত হচ্ছে 36। তারপর 21 ইন্টু 360 ডিভাইডেড বাই 140 কত হচ্ছে 54। তারপর 24 ইন্টু 360 ডিভাইডেড বাই 180 কত হচ্ছে 48। তারপর একটা 32 ইন্টু 360 ডিভাইডেড বাই 160 কত হচ্ছে 72। তারপর 50 ইন্টু 360 ডিভাইডেড বাই 200 কত হচ্ছে 90।
টোটাল করো 75 প্লাস 36 প্লাস 54 প্লাস 72, টোটাল কত হচ্ছে 237। এবার এটা টোটাল করো 72 প্লাস 36 প্লাস 48 প্লাস 90 কত হচ্ছে 246। আচ্ছা, এবার এটা ক্যালকুলেট করো কত হচ্ছে 16 ইন্টু 360 ডিভাইড বাই 96 কত হচ্ছে 60। আর পাশেরটা ক্যালকুলেট করো 18 ইন্টু 360 ডিভাইডেড বাই 135 কত হচ্ছে 48। এটা মাইনাস করব, মনে আছে তোমাদের অপারেটিং সাইকেলে আগের অঙ্কগুলোও করলাম, বারবার বলেছিলাম এইটা র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, ডেটার্স, এই চারটে যোগ করে এইটার্স বাদ দেবো, তাই তো এটা বাদ দিচ্ছি, এখানে মাইনাস সাইন দিয়ে দাও, মাইনাস, এটা মাইনাস করলেই তোমার বেরিয়ে যাবে কি অপারেটিং সাইকেল, যেটা বেরোবে সেটাই হচ্ছে তোমার অপারেটিং সাইকেল। এটাই তোমাকে বের করতে বলেছিল, তো অপারেটিং সাইকেল বের করে দাও। কত বেরোচ্ছে 237 থেকে যদি আমরা 60 বাদ দিই কত হচ্ছে 177, আর ওটা কত হচ্ছে 246 থেকে যদি আমরা 48 বাদ দিই কত হচ্ছে 198, শেষ অঙ্ক। ঠিক আছে, দেখা যাক অঙ্কে কি বের করতে বলেছিল, এত অবধি তো করে দিলাম। আমাকে অঙ্কে বের করতে বলেছিল ফ্রম দ্য ফলোইং ডেটা কম্পিউট ডিউরেশন অফ অপারেটিং সাইকেল বের করি 2 বছরের অ্যান্ড কমেন্ট অন ইনক্রিজ অর ডিক্রিজ। তো অপারেটিং সাইকেল ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে? ইয়ার 1 এত ছিল, ইয়ার 2 এত হয়েছে, তার মানে অপারেটিং সাইকেল ইনক্রিজ করেছে। তার মানে এটা কিন্তু কোম্পানির জন্য কখনোই ভালো নয়, অর্থাৎ আগে টাকাটা 177 দিন আটকে থাকতো, এখন টাকাটা 198 দিন আটকে থাকছে, এটা কোম্পানির পক্ষে যথেষ্ট খারাপ। ঠিক আছে, তো তাহলে লিখবে এখানে ইনক্রিজ ইন অপারেটিং সাইকেল, ইনক্রিজ ইন অপারেটিং সাইকেল কতদিন হচ্ছে 21 দিন, 21 দিন। ঠিক আছে, ইনক্রিজ ইন অপারেটিং সাইকেল কতদিন হলো 21 দিন। ওখানে লেখার দরকার আছে না, অঙ্কটা তো এখানেই শেষ। এখানে লিখবে 198 মাইনাস 177 ইকুয়াল টু 21 ডেজ। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে এত অবধি। এইবার আমাকে কমেন্ট লিখতে হবে, তো কমেন্টটা কি লিখবো দেখো, কমেন্টটা কি লিখতে হবে দেখো। আমি প্রমাণ করে দেব এই 21 দিন কি করে হলো কমেন্টের আকারে। কি হচ্ছে দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। র ম্যাটেরিয়াল, আগে র ম্যাটেরিয়ালের টাকাটা আগের বছর র ম্যাটেরিয়াল মানে স্টোরে কতদিন আটকে ছিল 75 দিন, পরের বছর 72 দিন আটকে আছে। তার মানে কি হলো স্যার ভালো, যথেষ্ট ভালো হয়েছে। আগে র ম্যাটেরিয়াল স্টোরে 75 দিন আটকে থাকতো, এখন সেখানে 72 দিন আটকে থাকছে, তাহলে 3 দিন ভালো, মানে 3 দিন কম আটকে থাকছে। এটা আমাদের পক্ষে ভালো, যথেষ্ট ভালো, কোম্পানির জন্য যথেষ্ট ভালো। এই দুটো সমান আছে, কোনো সমস্যা নেই। ফিনিশ গুডস, ফিনিশ গুডস আমার মালটা তৈরি হয়ে যাওয়ার পর গোডাউনে কতদিন থাকতো 54 দিন স্টক হয়ে থাকতো, কিন্তু এখন হচ্ছে 48 দিন, অর্থাৎ 54 দিন পর মালটা বেচতে পারতাম, কিন্তু এখন 48 দিন। এটাও ভালো, তার মানে এই দুটো জিনিস যথেষ্ট ভালো। কোনটা? র ম্যাটেরিয়ালটাও তোমার ভালো, ফিনিশ গুডসটাও ভালো। তার মানে এখানে ভালোর ব্যাপারটা কত হচ্ছে দেখো, 75 থেকে 72 বাদ দিলে 3, আর এখানে হচ্ছে 54 থেকে 48 বাদ দিলে 6, এই দুটো তোমার ভালো, 9 ভালো। ঠিক আছে, যথেষ্ট ভালো তোমার কোম্পানির জন্য। যতদিন মানে যত পরে আগের বছর যেই অনুযায়ী কাজ হয়েছিল, এই বছর কাজটা আরও আগে আগে হয়ে গেছে, বেটার কোম্পানির জন্য। কিন্তু ডেটার্সের কথাটা ভাবো, আগের বছর আমরা যাদেরকে ধারে গুডস বেঁচেছিলাম তাদের কাছে 72 দিন মানে 72 ডেজের মধ্যে টাকা কালেক্ট করতে পারছিলাম, কিন্তু পরের বছর টাকা কালেক্ট করতে আরও বেশি সময় লেগেছে। এটা কোম্পানির জন্য যথেষ্ট খারাপ, যথেষ্ট খারাপ কোম্পানির জন্য। আগের বছর যেখানে 72 দিনে টাকা কালেক্ট করতে পেরেছিলাম, এবছর সেখানে 90 দিনে টাকা কালেক্ট করতে, এটা খুব খারাপ জিনিস। কত হচ্ছে এটা 18 দিন, এটা খুব খারাপ জিনিস, কিন্তু মাথায় রাখবে। ক্রেডিটার্স, এটাও খারাপ হবে মনে হচ্ছে। আগের বার যেখানে আমরা ক্রেডিটার্সকে পেমেন্ট করতাম কত 60 দিন টাইম নিয়েছিলাম, 60 দিনের মধ্যে পেমেন্ট করব, এখন তার আগে আগেই পেমেন্ট করে দিচ্ছি, আর এটাও তো খারাপ। টাকা নেই অথচ আমি আগে আগে পেমেন্ট করে দিই, তাহলে কতদিন আগে পেমেন্ট করেছি 12 দিন আগে, তাহলে এটাও খারাপ। তাহলে 18 আর 12 যোগ করে কত হচ্ছে 30। ঠিক আছে, এটা 30 আর এটা 9, 30 থেকে 9 বাদ দিলে 21 হচ্ছে। এটা কি করে হলো এটাই চলো দেখিয়ে দিচ্ছি, এটাই চলো একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, লেখো অ্যানালাইসিস, লেখো অ্যানালাইসিস অফ ইনক্রিজড
analysis of increased duration of operating cycle. ঠিক আছে, প্রথমে লেখো ইনক্রিজ ইন ডেটার্স কালেকশন পিরিয়ড। ইনক্রিজ ইন ডেটার্স কালেকশন পিরিয়ড। আগে ডেটার্সের থেকে টাকা কালেক্ট করতাম 72 দিনের মধ্যে, এখন সেখানে 90 দিন লাগছে টাকা কালেক্ট করতে। তো মানে কত দিন হচ্ছে? 18 দিন। কি করে হলো? 90 মাইনাস 72। তারপর দেখো আর্লি পেমেন্ট অফ ক্রেডিটার্সকে আগেই পেমেন্ট করে দিয়েছি। আর্লি পেমেন্ট অফ ক্রেডিটার্স, এটা কি হয়েছে? যেখানে কি না আগে ক্রেডিটার্সকে পেমেন্ট করতাম 60 দিনে পেমেন্ট করতাম, আর এখন সেখানে আরও আগে পেমেন্ট করছি। তাহলে কতদিন আগে পেমেন্ট করছি? 48 দিনে পেমেন্ট করছি, মানে 60 থেকে 48 বাদ দাও, 12 দিন আগে পেমেন্ট করছি। তাহলে 18 আর 12 যোগ করে কত হলো? 30। মানে এটা দেখো যথেষ্ট খারাপ। আমি যা এক্সপেকটেশন করেছিলাম তারও পরে টাকা কালেক্ট করেছি, আর আমি জবে পেমেন্ট করতাম আগের বছর, এখন তার আগে পেমেন্ট করেছি। দুটোই তো খারাপ, টাকা নেই অথচ এই কাজগুলো করে ফেলেছি। কিন্তু কিছু এর মধ্যে কিছু ভালো জিনিসও হয়েছে। ভালো জিনিসটা কি হয়েছে দেখো, ডিক্রিজ ইন র মেটেরিয়াল কনভার্সন পিরিয়ড, অর্থাৎ স্টোরে আগে যতদিন রাখতাম এখন তার তুলনায় কম রাখছি। তাহলে কতদিন কম রাখছি? এটা 3 দিন। কি করে বেরিয়েছিল? 75 মাইনাস 72 করে ফেলো। 75 মাইনাস 72, 3 দিন। তারপর আর কি? ডিক্রিজ ইন ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড, এটাও তাই। 54 মাইনাস 48, আগে যেটা 54 দিন আমি স্টক করে রাখতাম এখন সেটা 48 দিনের মধ্যে মালটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 6, 3, 6, 9। তাহলে 30 থেকে 9 বাদ দিলে 21, এটা মাইনাস হলো। হ্যাঁ, তাহলে এই যে 21 বেরোলো, এটাই হচ্ছে তোমার ইনক্রিজ ইন অপারেটিং সাইকেল। তো আশা করি বুঝতে পারলে এটা কি করে বেরোলো। তার মানে আজকের এই ভিডিওটা আমরা অপারেটিং সাইকেল সম্পর্কে যত অঙ্ক ছিল এর বাইরে আর কোনো অঙ্ক করার দরকারও নেই। সিএ ফাইনালের অঙ্ক করে দিয়েছে, সিএস ফাইনালের অঙ্ক করে দিয়েছে, সিইউ বিকমের অঙ্ক করেছে, এর বাইরে আর কিছু করতে হবে না। যথেষ্ট এনাফ অপারেটিং সাইকেল রিলেটেড দিলে এর বাইরে কিছু অঙ্ক আসবে না, বইতেও হয়তো আর অঙ্ক নেই। ঠিক আছে, তো এই কটা করলেই হয়ে যাবে, সব শেষ হয়ে গেল, অপারেটিং সাইকেল হয়ে গেল। পরের ক্লাসে আমরা শেখাবো অপারেটিং সাইকেল, পরের ক্লাসে শেখাবো ওয়ার্কিং ক্যাপিটাল কী করে ক্যালকুলেট করতে হয়, যেটা তোমাদের এক্সামে আসে।